আসসালামু আলাইকুম, স্বাগত সবাইকে। এনএচএ জব প্রিপারেশন কেয়ার ফেসবুক পেজ এবং জব মেন্টরিং পেজের সকল ভাই বোনদের জানাই সুস্বাগতম। আশা করি সৃষ্টিকর্তার অশেষ রহমতে আপনারা সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। আজকে আমি ইংরেজি গ্রামারের একটি গুরুত্বপূর্ণ টপিক জিরান্ড এবং পার্টিসিপল নিয়ে কথা বলতে চাচ্ছি। যে জিরান্ড এবং পার্টিসিপল থেকে বিশেষ সহ বিভিন্ন জব পরীক্ষায় প্রায় কিন্তু কোশ্চেন এসে থাকে। যদিও এটি আমার জব মেন্টরিং পেজের প্রথম লেকচার ভিডিও, তবুও আমি চেষ্টা করব এই ভিডিওটি আমার ফেসবুক পেজে উন্মুক্ত করে দিতে, যাতে করে আমার অন্যান্য সকল ভাই বোনও উপকৃত হয়। তো চলুন এই টপিক নিয়ে আমরা আলোচনা করি। প্রথমত জিরান্ড এবং পার্টিসিপলের মধ্যে ছোট্ট একটু ডিফারেন্স বোঝার চেষ্টা করি। তো আপনাদের সুবিধার জন্য আমি ছোট করে এখানে একটু লিখেছি। ব্যাপারটা হচ্ছে জিরান্ড এবং পার্টিসিপলের মধ্যে প্রথমত যে সাদৃশ্য সেটি হচ্ছে দুজনই হচ্ছে কিন্তু ভার্বের আইএনজি ফর্ম। হ্যাঁ, দুজনই হচ্ছে ভার্বের আইএনজি ফর্ম এবং দুজনই কিন্তু ভার্ব থেকে তৈরি হয়। ঠিক আছে, তবে জিরান্ড কাজ করে নাউনের মতো, পার্টিসিপল কাজ করে অ্যাডজেক্টিভের মতো। এটাই আসলে ডিফারেন্স মেনলি। হ্যাঁ, বেসিক্যালি হচ্ছে দুইজনে কিন্তু ভার্বের আইএনজি ফর্ম এবং ভার্ব থেকে এসে থাকে, তবে জিরান্ড কাজ করে নাউনের মতো, পার্টিসিপল কাজ করে অ্যাডজেক্টিভের মতো। তো এটা কিভাবে মনে রাখবো? এই যে জিরান্ডের মধ্যে যে এন আছে, সে এন থেকে মনে রাখতে পারবো এটি মূলত নাউন হিসেবে কাজ করে, এবং পার্টিসিপলের মধ্যে যে এ আছে, সে এ থেকে মনে রাখতে পারবো এটি মূলত অ্যাডজেক্টিভে নেয় কাজ করে। তো অনেক সময় আমরা জিরান্ডকে ভার্বাল নাউন হিসেবে সম্বোধন করি এবং পার্টিসিপলকে অনেক সময় ভার্বাল অ্যাডজেক্টিভ হিসেবে সম্বোধন করি। ঠিক আছে, কারণ অপশনে দেখা গেল অনেক সময় জিরান্ড না থেকে ভার্বাল নাউন থাকতে পারে, বা পার্টিসিপল না থেকে ভার্বাল অ্যাডজেক্টিভ থাকতে পারে। হ্যাঁ, সো আমরা একটু পরে যখন কোশ্চেন সলভ করব তখন এই বিষয়গুলো বুঝতে পারবো। তো এখন আপাতত যে বেসিক কথা সেটা হচ্ছে জিরান্ড ও পার্টিসিপল দুজনেই কিন্তু ভার্বের আইএনজি ফর্ম, ভার্ব থেকে এসে থাকে, তবে মূলত কাজ করে জিরান্ড হচ্ছে নাউনের মতো, পার্টিসিপল কাজ করে অ্যাডজেক্টিভের মতো। এটাই আসলে প্রথম বেসিক ডিফারেন্স। বেসিক ডিফারেন্স বোঝার পর এখন আমরা বেসিক কিছু কোশ্চেন সমাধান করতে পারবো। যদিও আসলে জব পরীক্ষায় বেশি একটা এই বেসিক কোশ্চেনগুলো আসে না, তবু আমি আপনাদের 1 মিনিট একটু বলে দিই। যেমন হচ্ছে এ ভার্ব দ্যাট অ্যাক্টস অ্যাজ নাউন ইজ কল্ড। এখন যে ভার্বগুলো বেসিক্যালি নাউনের মতো কাজ করে সেটা কি হবে? অবশ্যই জিরান্ড হবে, যেটা একটু আগে আমি পড়িয়েছিলাম যে জিরান্ড কিসের মতো কাজ করে, দেখেন তো, নাউনের মতো কাজ করে। ঠিক আছে, সো এটা আমাদের জন্য পারা খুবই ইজি। এরপর দেন হচ্ছে হাউ জিরান্ড ইজ ফর্ম। জিরান্ড কিভাবে তৈরি হয়? বেসিক্যালি জিরান্ড কিভাবে তৈরি হয় আমরা খুব ভালো মতোই জানি। ভার্বের বেসিক্যালি কি হয়, সেটা আইএনজি ফর্ম হয়। ঠিক আছে, তো ভার্ব প্লাস আইএনজি হইলে কিন্তু বেসিক্যালি জিরান্ড গঠিত হয়। জিরান্ড ইজ সিমিলার টু, জিরান্ড কিসের মতো? নাউনের মতো। ঠিক আছে, এটা একটু আগে আমরা পড়েছি। এরপর জিরান্ড ইজ রিলেটেড টু, এটা বেসিক্যালি কার সাথে হবে? অবশ্যই সেটা কার সাথে হবে বলেন তো দেখি? ভার্বের সাথে। হ্যাঁ, বেসিক্যালি হচ্ছে এখানে অপশনে কিন্তু নাউন নেই, আর আমরা একটু আগে দেখেছি যে জিরান্ড মূলত কিন্তু ভার্ব থেকে উৎপন্ন হয়। হ্যাঁ, এটা আমি এখানে লিখে দিয়েছিলাম যে জিরান্ড পার্টিসিপল দুজনেই কিন্তু ভার্ব থেকে তৈরি হয়, তবে একজন কাজ করে নাউনের মতো, আরেকজন কাজ করে অ্যাডজেক্টিভের মতো। সো আমাদের এখানকার যে অ্যান্সারটা জিরান্ড ইজ রিলেটেড টু, তো অ্যান্সার ইজ ভার্ব। তো এ জিরান্ড ডাজ দ্য ওয়ার্ক অফ, তো জিরান্ড বেসিক্যালি কাজ করে মূলত কিসের মতো? ভার্ব এবং নাউনের মতো। নাউন তো আমরা জানি, এবং সেটি অ্যাজ ওয়েল অ্যাজ ভার্বের মতো কাজ করে, কারণ এটি মূলত ভার্ব থেকেই এসেছে, যেটা একটু আগে আমরা এখানে পড়িয়ে দিয়েছিলাম যে ভার্ব থেকে তৈরি হয়, ভার্বের আইএনজি ফর্ম হিসেবে কাজ করে। সো এই ডিফারেন্সটা হচ্ছে শুধুমাত্র একজন নাউন হিসেবে কাজ করছে, একজন অ্যাডজেক্টিভ হিসেবে কাজ করছে। সো এই ছোট্ট ডিফারেন্স থেকে আমরা কিন্তু বেসিক 5টা কোশ্চেন খুব ভালো মতো সমাধান করতে পেরেছি। তো বেসিক নিয়ম সমাধান করার পর এখন পরীক্ষা আসা উপযোগী কোশ্চেনগুলো আমরা সমাধান করব। তো সেই লক্ষ্যে আমরা যদি আগাতে চাই, তাহলে আমাদের জিরান্ডের যে প্রথম নিয়ম আছে সেটি হচ্ছে সাবজেক্ট অফ এ ভার্ব, অর্থাৎ ভার্বের সাবজেক্ট হিসেবে মূলত জিরান্ড ব্যবহৃত হয়। ঠিক আছে, অর্থাৎ ভার্বের সাবজেক্ট হিসেবে কি হয়? জিরান্ড ব্যবহৃত হয়। তো এই টেকনিকটাকে বা এই নিয়মটাকে আমি একটা ছোট্ট টেকনিকের সাহায্যে করতে চাই। সেটা হচ্ছে কিভাবে? সেটা হচ্ছে ইট দ্বারা রিপ্লেস, অর্থাৎ ইট দ্বারা রিপ্লেস করে যদি আমি একটা মিনিংফুল বাক্য দাঁড় করাতে পারি, তাহলে সেটি হবে জিরান্ড। আমি যদি 84 নম্বর কোশ্চেন সমাধান করি, যেমন এখানে বলেছে যে রিডিং ইজ এন এক্সিলেন্ট হ্যাবিট। সো রিডিংটা কি জিরান্ড নাকি পার্টিসিপল? তো আমি যদি রিডিংটাকে ইট দ্বারা রিপ্লেস করতে পারি, যেমন ইট ইজ এন এক্সিলেন্ট হ্যাবিট, খুব ভালো মতো দেখেন ইট দ্বারা রিপ্লেস করে কিন্তু একটা মিনিংফুল বাক্য দাঁড় করানো যায়। তো সেই হিসেবে রিডিংটাকে আমরা কি বলবো? জিরান্ড। হ্যাঁ, যেমন হচ্ছে ইট ইজ এন এক্সিলেন্ট হ্যাবিট, রিডিং এর জায়গায় আমি কি লিখছি? ইট। এই যে ইট দ্বারা রিপ্লেস মানে আন্ডারলাইনটিতে যে ওয়ার্ডটি আছে সেটাকে আমি বাদ দিয়ে ইট লিখে দেখব আমার মিনিংফুল বাক্য হয় কিনা, তাহলে আমি সেটি বলতে পারবো, সেটি হবে কি? জিরান্ড। যেমন এই যে সুইমিং ইজ এ গুড এক্সারসাইজ, তো সেই হিসেবে আমাদের সুইমিংটা কি হবে? ইট হবে। যেমন এই যে ইট ইজ এ গুড এক্সারসাইজ। হ্যাঁ, সো আমি সুইমিংকে কিন্তু ইট দ্বারা রিপ্লেস করে একটা মিনিংফুল বাক্য দাঁড় করাতে পারছি, তাই এটি হবে কি? জিরান্ড। ঠিক তেমনি ওয়াকিং ইজ এ গুড হ্যাবিট, তো ওয়াকিং এর জায়গায় আমি যদি ইট দ্বারা রিপ্লেস করি যে ইট ইজ এ গুড হ্যাবিট, তো আমি তাহলে কি করতে পারবো? ইট দ্বারা রিপ্লেস করে কিন্তু একটা মিনিংফুল বাক্য দাঁড় করাতে পারবো। তো সেই হিসেবে কিন্তু ওয়াকিংটাও কি হবে? জিরান্ড হবে। হ্যাঁ, যেমন যে ইট ইজ এ গুড এক্সারসাইজ, ইট ইজ এ গুড হ্যাবিট। হ্যাঁ, এই আন্ডারলাইনকৃত ওয়ার্ডকে আমি কি করতেছি? ইট দ্বারা রিপ্লেস করে খুব সহজে কিন্তু বাক্য গঠন করে ফেলতে পারছি। ঠিক তেমনি আমাদের পরবর্তী কোশ্চেনও দেখেন একইভাবে, যে
86 নাম্বার কোশ্চেন, সুইমিং ইজ এ গুড এক্সারসাইজ। সো সুইমিংটা আসলে কি হবে, খুব ভালো মতো দেখেন, এই যে সুইমিংটাকে আমি যদি এখন ইট দ্বারা রিপ্লেস করি, ইট ইজ এ গুড এক্সারসাইজ। তো ইট দ্বারা রূপান্তরিত করে, মানে ইট দ্বারা রিপ্লেস করে কিন্তু একটা মিনিংফুল বাক্য দাঁড় করাতে পারছি। তো এমন ধরনের বাক্যে এই যদি আমি ইট দ্বারা রিপ্লেস করে একটা মিনিংফুল বাক্য দাঁড় করাতে পারি, সেটি হবে মূলত জিরান্ট। ঠিক আছে, তো এখন আপনারা একটা ছোট্ট কোশ্চেন করতে পারেন, এই যে তিনটা দেখালাম, হ্যাঁ, সে তিনটার মধ্যে সেটা হচ্ছে বেসিক্যালি হচ্ছে রিডিং ইজ এ এক্সেলেন্ট হ্যাবিট। তো রিডিং তো বেসিক্যালি এখানে জিরান্ট, এটা নিয়ে কোনো সমস্যা নাই। তো এখন আমি প্রথমত যে লেকচারটা দিয়েছিলাম সেটি হচ্ছে, দেখেন এখানে আমি বলেছিলাম যে জিরান্ট বেসিক্যালি নাউন হিসেবে কাজ করে এবং এটাকে ভার্বাল নাউন হিসেবেও ক্ষেত্র বিশেষে অভিহিত করা হয়। তো সেই হিসেবে আমাদের তো এখানে অপশনে দুইটাই আছে, যে দেখেন এই যে ভার্বাল নাউনও আছে, জিরান্টও আছে। তো সেই হিসেবে কোনটা দিব, তো নিঃসন্দেহে আমরা জিরান্টকেই দিব। ঠিক আছে, এটা তো আসলে জিরান্টকেই আমরা বেসিক্যালি ভার্বাল নাউন হিসেবে অভিহিত করি। তো যাকে জিরান্টকে ভার্বাল নাউন হিসেবে অভিহিত করি, তো সেই হিসেবে আমাদের অপশন তো বেসিক্যালি জিরান্টই মোর অ্যাপ্রোপ্রিয়েট। ঠিক আছে, তো সেই হিসেবে যদি দুইটাই থাকে আমরা অবশ্যই কাকে দিব, জিরান্টকেই দিব। ঠিক আছে, তো সেই হিসেবে দেখেন এই যে আমাদের যদি এই যে পার্টিসিপল এবং ভার্বাল অ্যাডজেক্টিভ থাকে, তো মোর অ্যাপ্রোপ্রিয়েট তো পার্টিসিপলকে আমরা ভার্বাল অ্যাডজেক্টিভ হিসেবে অভিহিত করি। তো তার মানে হচ্ছে এই কনফিউশনটা যাতে না হয়, যে বেসিক্যালি যেহেতু ভার্বাল নাউন এবং জিরান্ট দুইটাই আসলে হওয়ার পসিবিলিটি বেশি, তো সেই হিসেবে আমরা কি করব, জিরান্টকেই দিব, কারণ জিরান্টকেই আমরা হচ্ছে ভার্বাল নাউন হিসেবে অভিহিত করি। আর ঠিক তেমনি পার্টিসিপল এবং ভার্বাল অ্যাডজেক্টিভ থাকলে আমরা কি করব, ভার্বাল পার্টিসিপলই দিব, হ্যাঁ, কারণ পার্টিসিপলকে আমরা ভার্বাল অ্যাডজেক্টিভ হিসেবে কি করি, অভিহিত করি। তো এই হচ্ছে মোটামুটি কথা। সো এটা নিয়ে আমরা আরেকটু সামনে কথা বলবো, কারণ এটা নিয়ে আমাদের আরেকটা রুলস আছে। সো ওইখানে আমরা আরেকটু ডিটেলসে বলে দিব। তো আপাতত হচ্ছে এটাই মনে রাখবো, সেটা হচ্ছে জিরান্ট এবং ভার্বাল নাউন থাকলে অবশ্যই সেটা জিরান্ট হবে। হ্যাঁ, জিরান্টকে আমরা ক্ষেত্র বিশেষে ভার্বাল নাউন বলে থাকি, তো সেই হিসেবে আমাদের জিরান্টই হবে। আর পার্টিসিপলকে আমরা ক্ষেত্র বিশেষে ভার্বাল অ্যাডজেক্টিভ বলে থাকি, তো সেই হিসেবে আমাদের অবশ্যই পার্টিসিপলকে এগিয়ে রাখতে হবে। সো এই হচ্ছে মোটামুটি কথা, এটা নিয়ে আমরা সামনে আরও কথা বলবো। তো আশা করি এটা ক্লিয়ার করতে পেরেছি যে ব্যাপারটা হচ্ছে এটা বেসিক্যালি কি হবে, জিরান্টই হবে। হ্যাঁ, জিরান্ট হবে, ভার্বাল নাউন থাকলে এটা হবে না। হ্যাঁ, সো এখন আরেকটা এক্সাম্পল দেখেন, সেটা হচ্ছে ওয়ার্কিং ইন দ্য মর্নিং ইজ গুড ফর হেলথ। তো এই যে এই কোশ্চেনটা আসলে ইট দ্বারা করা যাবে না। বেসিক্যালি হচ্ছে আমরা একটু নিয়ম অনুযায়ী এটা মনে রাখার চেষ্টা করব। এটা একটা জিনিস দেখেন, এই যে ওয়ার্কিং কিন্তু এই বাক্যের সাবজেক্ট, হ্যাঁ, এই যে সাবজেক্ট অফ এ ভার্বের, অর্থাৎ এখানে সাবজেক্ট হিসেবে কিন্তু এই বাক্যে ব্যবহৃত হচ্ছে ওয়ার্কিং। ঠিক আছে, আর আমি একটা জিনিস বলি, এটা সাবজেক্ট হলেও এটা একটা বিশেষত্ব হচ্ছে ওয়ার্কিং মানে কিন্তু কাজ করা। হ্যাঁ, কাজ করা মানে হচ্ছে এটা ভার্ব। সো এটা আসলে একটা অলরাউন্ডার হিসেবে কাজ করতেছে। বেসিক্যালি হচ্ছে এটা মূলত এই বাক্যের সাবজেক্ট, কিন্তু এটার মূল পরিচয় কিন্তু ভার্ব, অর্থাৎ যার মধ্যে আপনি এরকম সাবজেক্ট এবং ভার্ব এই দুইটার মিশেল দেখবেন, বেসিক্যালি সেটি হবে জিরান্ট। ঠিক আছে, কারণ অনেক সময় আমরা কিন্তু ফার্স্টে দেখেই এটা দেখা গেলো যে বাক্যের সাবজেক্ট, অনেক সময় হ্যাঁ বাক্যের সাবজেক্ট হিসেবে তো এটা জিরান্ট হবেই, এটা তো আমরা খুব ভালো মতোই জানি। তবে আমি আরেকটা একটু ক্লু দিয়ে রাখি, এটা যেমন হচ্ছে বাক্যের সাবজেক্ট হিসেবে ব্যবহৃত হচ্ছে, ঠিক তেমনি এটার আরেকটা গুণ হচ্ছে, আমরা তো জানি ওয়ার্ক মানে কাজ করা, এটা তো এমনি বেসিক্যালি হচ্ছে ভার্ব, এটার পরিচয়, তাই না? সো যার মধ্যে আপনি সেন্টেন্স হিসেবে দেখতেছেন যে এটা সাবজেক্ট হিসেবে কাজ করতেছে এবং কিন্তু তার লিগাল পরিচয় হচ্ছে ভার্ব। তো সাবজেক্ট এবং ভার্ব দুইটারই একটা পরিচয় কিন্তু আমরা এই শব্দের মধ্যে দেখতে পাচ্ছি, তাই এটি হবে জিরান্ট। তো এটা একটু আলাদাভাবে একটু মনে রাখবেন। হ্যাঁ, এটা একটু আলাদাভাবে মনে রাখলে ইনশাল্লাহ আপনারা বুঝতে পারবেন। এখানে ইট দিয়ে করতে গেলে কিন্তু এটা হবে না, ইট ইন দ্য মর্নিং, তো এটা তো আসলে বেসিক্যালি হয় না। সো বেসিক্যালি হচ্ছে আমরা যেটা করব সেটি হচ্ছে, এটা হচ্ছে মূলত এই যে সাবজেক্ট অফ এ ভার্বের মূলত এটা সাবজেক্ট হিসেবে কাজ করছে দেখেই মূলত এটা জিরান্ট। এবং আরেকটা পরিচয় একটু বলে রাখি, ব্যাপারটা হচ্ছে কারণ সব সাবজেক্টই কিন্তু জিরান্ট হয় না। হ্যাঁ, এটা কিন্তু কথা যে সাবজেক্ট দেখলেই যে জিরান্ট হয়ে যাবে, বিষয়টা কিন্তু এমন না। তাই কিন্তু আমার একটা কথা বলা যে এটি মূলত সাবজেক্ট হিসেবেও কাজ করছে, অ্যাজ ওয়েল এস এর আসল পরিচয় কিন্তু ভার্ব, ওয়ার্ক মানে কাজ করা। তো যার মধ্যে আপনি দেখবেন সে সাবজেক্ট হিসেবে ব্যবহৃত হচ্ছে এবং তার অ্যাকচুয়াল পরিচয় কিন্তু ভার্ব। সো সেই হিসেবে আপনি এটাকে কি বলতে পারেন, জিরান্ট বলতে পারেন। সো এভাবে আপনারা এই অপশনটা মনে রাখতে পারেন। তো প্রথম নিয়ম বোঝার পর এখন আমরা সেকেন্ড নিয়ম বোঝার চেষ্টা করব জিরান্টের, সেটি হচ্ছে অবজেক্ট অফ এ ভার্ব, অর্থাৎ ভার্বের মূলত অবজেক্ট হিসেবে জিরান্ট ব্যবহৃত হয়। এখন আপনারা বলতে পারেন ভাইয়া প্রথম নিয়মের তো দুইটা কোশ্চেন সলভ করা বাকি আছে, সেটা কখন করব আমরা? তো 87 নম্বর যে কোশ্চেনটা আছে সেটা আমি মূলত এই 2 নম্বর টপিকের সাথে বুঝিয়ে দিব, কারণ এটার সাথে 2 নম্বর টপিকের একটা যোগসূত্র রয়েছে। আর 88 নম্বর যে কোশ্চেনটা সেটা মূলত জিরান্ট পার্টিসিপল টাইপ কোশ্চেন হলেও এটি মূলত জিরান্ট পার্টিসিপল আইডেন্টিফিকেশন নয়। এখানে মূলত আসলে এই আন্ডারলাইনকৃত অংশে মূলত
কিন্তু কি বসবে সেটাই আসলে আমাদের দেখার বিষয়। তো এটার সাথে আসলে সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট এবং রাইট ফর্ম অফ ভার্বের একটা ছোট্ট যোগসূত্র রয়েছে। সো আমরা যখন ওই টপিকগুলো বুঝাতে যাব তখন কিন্তু এই জিনিসটা আপনারা বুঝতে পারবেন। তবে এখন আপাতত একটু মনে রাখেন, বেসিক্যালি তো আমরা একটু আগে দেখছি যে একটা বাক্যের কিন্তু সাবজেক্ট হিসেবে বেসিক্যালি জিরান ব্যবহৃত হয়। এই যে সেই হিসেবে তো আইএনজি ফর্ম, যেটা আমরা তো জানি জিরানটা হচ্ছে আইএনজি ফর্মটাই হবে। এখানে একটাতেও দেখেন আইএনজি ফর্মের মধ্যে একমাত্র এখানে ছিল। হ্যাঁ, এখানেও যদি আইএনজি ফর্ম আছে তবে সেটা হচ্ছে টু ইনফিনিটিভ মার্কার দিয়ে সজ্জিত। সো এটা আসলে হবে না, টু ইনফিনিটিভ মার্কার এটা হবে না, এটা আরেকটা নিয়ম। তো এখানে অ্যান্সার হিসেবে এখানে কি হবে, বি হবে। তো এটার নিয়মটা আমি আসলে বেসিক্যালি কখন বুঝিয়ে দেবো, যখন রাইট ফর্ম অফ ভার্ব আর সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট এই টপিকটা করতে যাব, তখন আমরা মূলত এই আইএনজি ফর্ম কখন হয়, এই ইডি কখন হবে, টু কখন হবে সেটা আমরা বুঝাই দিতে পারবো। তো এটা যেহেতু জিরান পার্টিসিপল টাইপ কোশ্চেন হলো, জিরান পার্টিসিপল টপিকের কোশ্চেন না, তো এই কারণে আমরা এই কোশ্চেনটা কি করব, ওই দুইটা টপিক যখন বুঝাতে যাব তখন আমরা বুঝিয়ে দিব। তো আপাতত মনে রাখি যে আমরা তো জানি যে একটা বাক্যের সাবজেক্ট হিসেবে প্রধানত জিরান ব্যবহৃত হয়। তো সেই হিসেবে এই আইএনজি ফর্ম যেটা ছিল সেটা আমরা এখানে বসিয়ে দেব। তো আপাতত এটা একটু এইভাবে মনে রাখলে হবে। তো এখন আমরা চলে আসি সেকেন্ড টপিকে। তো এখানে বলেছি যে অবজেক্ট অফ এ ভার্ব, অর্থাৎ জিরান হচ্ছে ভার্বের অবজেক্ট হিসেবে মূলত ব্যবহৃত হয়। তো এখন ব্যাপারটা হচ্ছে, এটা অনেক সময় আমরা যারা ইংরেজিতে কম পারি তারা বেসিক্যালি অনেক সময় একটা বাক্যের মধ্যে ভার্ব অবজেক্ট এগুলো আইডেন্টিফাই করতে পারি না। তো সেই হিসেবে আমরা কিভাবে এটা মনে রাখতে পারবো, একটা ছোট্ট টেকনিকের মাধ্যমে মনে রাখতে পারবো। সেটা হচ্ছে টিজি মেথড। কি মেথড? টিজি মেথড। এখন টিজি মেথড মানে কি? এই টিজি মেথড মানে হচ্ছে, টি বলতে আমি বুঝাচ্ছি ট্রানজিটিভ ভার্ব আর জি বলতে জিরান্ট। অর্থাৎ ব্যাপারটা হচ্ছে ট্রানজিটিভ ভার্বের পর বেসিক্যালি কি হবে, জিরান্ট হবে। ট্রানজিটিভ ভার্ব মানে হচ্ছে সকর্মক ক্রিয়া, ঠিক আছে? সো এই সকর্মক ক্রিয়ার পর বেসিক্যালি কি হবে, জিরান্ট হবে। এখন আপনারা একটা কোশ্চেন করতে পারেন, ট্রানজিটিভ ভার্ব আমরা কিভাবে চিনবো? হ্যাঁ, ট্রানজিটিভ ভার্ব আমরা যদি চিনতে পারি তাহলে সেটা আমরা পরের অংশটিকে বলতে পারবো জিরান্ট। সো এখন ট্রানজিটিভ ভার্ব চেনার উপায়টা কি? ট্রানজিটিভ ভার্ব চেনার উপায়টা হচ্ছে, আমি আপনাদের একটা বলি, যেমন এই যে সেকেন্ড যে নিয়মের যে চারটা এক্সাম্পল আছে একটু খেয়াল করে দেখেন। এখানে এই যে ইট হ্যাজ স্টপড রেইনিং, একটা জিনিস খেয়াল করে দেখেন, এই যে স্টপড, স্টপ মানে ভার্ব, এটা আমরা বুঝতেই পারছি, কিন্তু এটা ট্রানজিটিভ নাকি ইনট্রানজিটিভ ভার্ব সেটা বুঝবো কিভাবে? যদি এই যে এই ভার্বটার পর আমি যদি ইট বসিয়ে একটা মিনিংফুল কিছু দাঁড় করাতে পারি তাহলে সেটি হবে বেসিক্যালি জিরান্ট। সেটা কিভাবে? যেমন একটা জিনিস দেখেন, এই যে স্টপ, হ্যাঁ স্টপ, স্টপ ইট, আমি কি বলতে পারি স্টপ ইট? হ্যাঁ, স্টপ ইট মানে এটি বন্ধ করো। হ্যাঁ, আমি ইনিশিয়াল অবস্থায় এই যে স্টপড আছে, স্টপড এখানে পাস্ট টেন্স, আমি যদি একটু প্রেজেন্ট টেন্স বলি যেমন এটার মতো, এই যে দেখেন ফার্স্টে আছে কি, স্টপ ইট, অর্থাৎ আমি কিন্তু আন্ডারলাইনকৃত অংশকে ইট দ্বারা রিপ্লেস করে একটা মিনিংফুল কিছু দাঁড় করাতে পারছি। এতে করে আমরা যেটা বুঝবো সেটি হচ্ছে, এটি হবে তাহলে ট্রানজিটিভ ভার্ব। কারণ আমরা বেসিক্যালি ট্রানজিটিভ ভার্ব তখনই হয় যখন একটা ভার্বের পর ইট বসিয়ে একটা মিনিংফুল কিছু দাঁড় করানো যায়, ঠিক আছে? অর্থাৎ একটা ভার্বের পর যদি ইট বসিয়ে মিনিংফুল কিছু দাঁড় করানো যায় তাহলে বুঝে নিতে হবে এই ভার্বটা বেসিক্যালি ট্রানজিটিভ ভার্ব। আর এই ট্রানজিটিভ ভার্বের পর বেসিক্যালি কি হবে, ইট হবে, মানে জিরান্ট হবে। হ্যাঁ, সো ঠিক তেমনি এখানে দেখেন, হি স্টার্টেড টিচিং। তো এই যে স্টার্টেড টিচিং, তো স্টার্টেড তো আমি এটাকে স্টার্ট বলতে পারি, স্টার্ট ইট, শুরু করো। হ্যাঁ, যেমন এখানে ছিল স্টপ ইট, বন্ধ করো। হ্যাঁ, এই যে আমি যেমন এই যে এখানে প্রেজেন্ট ফর্মে যদি একটু চিন্তা করে বলি তাহলে তো আমাদের জন্য আরও বেশি ইজি হয়ে যায়। যেমন এই যে আমি যদি পাশে রাখি যে স্টপড ইট মানে স্টপ ইট, হ্যাঁ এই যে স্টপ ইট। হ্যাঁ, এরপর এখানে আছে কি, হি স্টার্টেড টিচিং। তো আমি কি এই স্টার্টের পর ইট বলতে পারি না, স্টার্ট ইট মানে এটি শুরু করো। এই যে এখানে আমি লিখে রেখেছি এই যে স্টার্ট ইট, ঠিক আছে? এরপর ঠিক তেমনি দেখেন, ডু ইউ এনজয় টিচিং, এনজয় ইট, এটি উপভোগ করো, এনজয় ইট। হ্যাঁ, এটাও কিন্তু মিনিংফুল হচ্ছে। এরপর দেন হি অ্যাভয়েডেড মেকিং, আমি এখানে বলতে পারি অ্যাভয়েড ইট। হ্যাঁ, অ্যাভয়েড ইট, অর্থাৎ ব্যাপারটা হচ্ছে আমরা যদি এই যে এই ভার্বগুলোর পরে, এই যে এখানকার যে ভার্বগুলোর পরে ইট বসাইতে পারি, ইট বসিয়ে যদি একটা মিনিংফুল বাক্য দাঁড় করাতে পারি বা মিনিংফুল কিছু দাঁড় করাতে পারি তাহলে বুঝে নিতে হবে যে এটি মূলত কি হবে, ট্রানজিটিভ ভার্ব। কারণ একটা ভার্বের পর ইট বসিয়ে মিনিংফুল কিছু তখনই বলা যায় যখন ওই ভার্বটা কি হয়, ট্রানজিটিভ হয়। অর্থাৎ ট্রানজিটিভ ভার্ব যেহেতু স্টপ, তাই স্টপের পর কি হবে, এটা জিরান্ট হবে। ঠিক আছে? ঠিক তেমনি হি স্টার্টেড টিচিং, তো স্টার্টের পর কি আছে এখানে, টিচিং, তার মানে স্টার্ট ইট, আমি কিন্তু ইচ্ছা করলে স্টার্ট ইট হিসেবে চিন্তা করতে পারি, তো এটি হবে জিরান্ট। এবার ডু ইউ এনজয় টিচিং, তো টিচিংটা তাহলে কি হবে, এটাও কি হবে, জিরান্ট হবে। কেন জিরান্ট হবে? কারণ এনজয় ইট বলা যাচ্ছে। হি অ্যাভয়েডেড মেকিং, তো মেকিংটাও কি হবে, জিরান্ট হবে। কেন জিরান্ট হবে? কারণ অ্যাভয়েড হচ্ছে অ্যাভয়েড ইট, আমি কিন্তু এই ভার্বটার পরে ইট বসিয়ে কিন্তু মিনিংফুল কিছু দাঁড় করাতে পারছি। তাহলে আমরা বুঝতে পারবো যে বেসিক্যালি এই যে ভার্বটা এটা কিন্তু ট্রানজিটিভ ভার্ব। তো ট্রানজিটিভ ভার্বের পর বেসিক্যালি কি হবে, এটা মূলত কি হবে বলেন তো, জিরান্ট হবে। ঠিক তেমনি এই যে 87 নম্বর যে কোশ্চেনটা ছিল, যেমন হি ফাউন্ড পার্কিং ইজ ডিফিকাল্ট, হি ফাউন্ড, আমি কি এখানে বলতে পারি ফাউন্ড ইট,
ফাউন্ড ইট, হ্যাঁ এটা কিন্তু খুঁজো। সো এটা কিন্তু আমরা বেসিক্যালি ফাউন্ডের পর ইট বসে কিন্তু মিনিংফুল কিছু একটা দাঁড় করানো যায়। সো সেই হিসেবে আমরা বলতে পারি এই ফাউন্ডটা হচ্ছে কি হবে, ট্রানজিটিভ ভার্ব হবে, আর এই ট্রানজিটিভ ভার্বের পর কি হবে, জিরান্ট হবে। ঠিক আছে, সো আশা করি আমরা কিন্তু বুঝতে পারতেছি যে বেসিক্যালি ট্রানজিটিভ ভার্বের পর, এই ট্রানজিটিভ ভার্বের পর কি হবে, জিরান্ট হবে। আর ট্রানজিটিভ ভার্ব নিয়ে আমি কি বলেছি, যে একটা ভার্বের পর আমি যদি ইট বসিয়ে মিনিংফুল কিছু বলতে পারি, যেমন এখানে স্টপড আছে, স্টপ ইট, বন্ধ করো এটি, হ্যাঁ স্টপ ইট। এরপর ঠিক তেমনি হি স্টার্টেড টিচিং, স্টার্ট ইট, এটি শুরু করো। ডু ইউ এনজয় টিচিং, এনজয় ইট, হ্যাঁ দেখেন ভার্বের পর কিন্তু ইট বসিয়ে আমি কিন্তু মিনিংফুল এনজয় ইট, এটি উপভোগ করো। এবার হি অ্যাভয়েডেড মেকিং, অ্যাভয়েডকে আমি যদি বলি অ্যাভয়েড ইট, এটি পরিত্যাগ করো, বাদ দাও। তো এখানে কিন্তু মিনিংফুল কিছু দাঁড়াচ্ছে। তো সেই সময় আমরা বলতে পারছি এগুলো কি হবে, ট্রানজিটিভ ভার্ব। তো ট্রানজিটিভ ভার্বের পর কি হবে, সবগুলোই জিরান্ট হবে। তো এখন বলবেন যে আচ্ছা ভাই আমরা ইনট্রানজিটিভ ভার্ব কিভাবে চিনবো? ওই যে একইভাবে যদি কোনো ভার্বের পর ইট বসানোর পরও আমরা যদি মিনিংফুল কিছু দাঁড় করাতে না পারি, তাহলে সেটি হবে ইনট্রানজিটিভ ভার্ব। একটা এক্সাম্পল যদি আমরা দেখি, সেটা হচ্ছে এই যে দেখেন, এই যে একদম দেখেন, এই যে রুল 2 এ ছিল এখানে, এই যে দ্য রেইন কেম ড্যাশ, এই যে পোরিং ডাউন ইন দ্য টরেন্টস। সো এখানে এই পোরিংটা বেসিক্যালি হচ্ছে কি, জিরান নাকি পার্টিসিপল? তো এখন একটা জিনিস হচ্ছে এটা, এই যে এখানে যে কেম, কেম মানে আসা, কেমিট, কেমিট হয় এটি আসো, কেমিট। আমি যদি কেমের পর ইট বসাই, মানে আমি কি মিনিংফুল কিছু দাঁড় করাতে পারছি না। তো সেই হিসেবে কেম হবে বেসিক্যালি ইনট্রানজিটিভ ভার্ব। ঠিক আছে, যদি ভার্বের পর ইট বসিয়ে মিনিংফুল কিছু দাঁড় করাতে পারি, তাহলে বুঝে নিতে হবে সেটি ছিল ট্রানজিটিভ ভার্ব। ঠিক আছে, আর যদি ভার্বের পর ইট বসানোর পর মিনিংফুল কিছু না আসে, যেমন কেমিট হয়, এটা কেমিট, কেমিট তো হয় না, যেমন তো সো এই কারণে আমরা বলতে পারি যে এটা আসলে কি হবে, ইনট্রানজিটিভ ভার্ব। তো আমি যদি এখন বলি যেমন রান ইট, এই যে রান, হ্যাঁ রান, এ রান হচ্ছে রান ইট, রান ইট কি হয়, এটি দৌড়াও, হয় কি, হয় না। তো সেই হিসেবে রান তো তাইলে কি হবে, ইনট্রানজিটিভ ভার্ব। ঠিক আছে, ইনট্রানজিটিভ ভার্ব। যেমন একটু আগে আমরা বলছি স্টপ, স্টপ ইট, তো স্টপের পর কিন্তু ইট, এটি বন্ধ করো, হ্যাঁ এটা কিন্তু হয়। সেই হিসেবে স্টপটা তাহলে কি হবে, ট্রানজিটিভ ভার্ব। তো ট্রানজিটিভ ভার্বের পর বেসিক্যালি কি হবে, জিরান্ট হবে। আর রান ইট, এটি দৌড়াও, এটি কি হয়, এটি দৌড়াও, এটি দৌড়াও তো হয় না, সো এটা মিনিংফুল বাক্য হয় না। তার মানে রানের পর যদি বসে যদি কোনো কিছু, সেটা হবে পার্টিসিপল, কারণ ট্রানজিটিভ ভার্বের পর জিরান্ট হইলে ইনট্রানজিটিভ ভার্বের পর কি হবে, পার্টিসিপল হবে। তো আশা করি আমরা 2 নম্বর নিয়মটা বুঝতে পেরেছি, যে 2 নম্বর নিয়মে কি বলেছি, সেটি হচ্ছে এই যে অবজেক্ট হবে, এই যে এই অবজেক্ট হবে ভার্ব। এখানে বেসিক্যালি যে ভার্বের পর যদি ইট বসাই, ভার্বের পর ইট বসিয়ে যদি আমরা মিনিংফুল কিছু দাঁড় করাতে পারি, তাহলে বুঝে নিতে হবে সেই ভার্বটা ট্রানজিটিভ ভার্ব। এই ট্রানজিটিভ ভার্বের পর বেসিক্যালি কি হবে, জিরান্ট হবে। ঠিক আছে, তার মানে আমরা ট্রানজিটিভ আর ইনট্রানজিটিভের মধ্যে হয়তো পার্থক্য আমরা ভালো মতো বুঝতে পেরেছি। যদি না বুঝে থাকেন কোনো সমস্যা নেই, আমাকে ইনবক্সে বলবেন, অবশ্যই আমি এটার উপর আরেকটা ক্লাস নেওয়ার চেষ্টা করব, কোনো সমস্যা নেই। হ্যাঁ, সিক্রেট গ্রুপে এটা বলে দেওয়া হয়েছে যে আমি প্রত্যেকটা জিনিস এভাবে করে বুঝিয়ে দিব, যার যে সেন্টেন্সের সমস্যা হবে তারা আলাদা করে সেটা নোট করে রাখবেন এবং সেটা আমাকে পরে বলবেন, এবং তার বেসিসে আমি আরেকটা ভিডিও বানিয়ে আপনাদের জিনিসটা ক্লিয়ার করে দিব। তো আশা করি আমরা ট্রানজিটিভ আর ইনট্রানজিটিভের মধ্যে পার্থক্য বুঝতে পেরেছি। তো প্রথম 2টি নিয়ম শেখার পর এখন আমরা তৃতীয় নিয়মে আসবো, যে তৃতীয় নিয়মটি বেসিক্যালি হচ্ছে অবজেক্ট অফ এ প্রিপজিশন। সো এই নিয়মটা আমি আসলে কোন নিয়ম হিসেবে অভিহিত করব, সেটা হচ্ছে পিজি মেথড হিসেবে। হ্যাঁ, কি মেথড হিসেবে, পিজি মেথড। পিজি মেথড বিষয়টা কি, এই যে পিজি মেথড বিষয়টা হচ্ছে, পি বলতে আমি এখানে প্রিপজিশনকে বুঝিয়েছি, অর্থাৎ প্রিপজিশনের পর কি হবে, জিরান্ট হবে। খুব সহজ একটা বিষয়। এবং পি বলতে আমি পজিটিভকে বুঝিয়েছি, সে পজিটিভের পরও বেসিক্যালি কি হবে, জিরান্ট হবে। এখন আপনারা বলতে পারেন যে বেসিক্যালি হচ্ছে প্রিপজিশন তো চিনি, ইন, অ্যাট, অন, এগুলো চিনি, কিন্তু পজিটিভ জিনিসটা কি? পজিটিভ জিনিসটা হচ্ছে এমন কিছু ওয়ার্ড যেগুলো দিয়ে নিজের অধিকারে থাকে এমন কিছু বোঝায়। কি বললাম, যে পজিটিভ হচ্ছে এমন কিছু শব্দ বা ওয়ার্ড যেগুলো দ্বারা নিজের অধিকারে থাকে এমন কিছু বোঝায়। যেমন হচ্ছে মাই পেন, আমার কলম, তো মাই হচ্ছে এখানে পজিটিভ। হ্যাঁ, এরপর যেমন ইউর পেন, তোমার কলম, তো সেই হিসেবে ইউরটা হচ্ছে বেসিক্যালি পজিটিভ। মানে দেখেন, মাই পেন মানে আমার কলম, আমার অধিকারে যে কলমটি আছে সেটা কিন্তু বোঝাচ্ছে। অর্থাৎ পজিটিভ জিনিসটাই হচ্ছে নিজের অধিকারে থাকে বা অন্যের অধিকারে থাকে এমন কিছু। যেমন মাই হাউস, আমার বাসা। ঠিক আছে, ইউর পেন, তোমার কলম, এরপর দেন আওয়ার হাউস, আমাদের বাড়ি। অর্থাৎ এখানে কিন্তু মাই, ইউর আর আওয়ার এগুলো দ্বারা নিজের অধিকারে থাকে এমন কিছু বোঝাচ্ছে। সো সেই হিসেবে মাই, ইউর, আওয়ার, তো
এই টাইপ অফ যে ওয়ার্ডগুলো আছে সেগুলোই বেসিক্যালি কি হয়, পজিটিভ হয়। হ্যাঁ, সো আমি যদি এখানে একটা এক্সাম্পল দেখাই দিই, যেমন হচ্ছে হি লাইকস ইউর রিডিং। হ্যাঁ, হি লাইকস ইউর রিডিং, এখানে রিডিংটা তাহলে কি হবে, রিডিংটা জিরান্ড হবে নাকি পার্টিসিপল হবে? তো আমরা তো একটু আগে দেখেছি পিজি মেথড। পিজি মেথড মানে কি, প্রিপোজিশনের পরও জিরান্ড হবে, পজিটিভের পরেও জিরান্ড হবে। এই যে পি বলতে প্রিপোজিশনকে বোঝায়, এই পি বলতে পজিটিভকে বোঝায়, এই দুইটার পরেই বেসিক্যালি কি হবে, জিরান্ড হবে। তো আমরা যদি একটু দেখি যে আন্ডারলাইনকৃত ওয়ার্ডের আগে ইওর আছে। ইওর মানে কি, ওই যে একটু আগে বললাম পজিটিভ। হ্যাঁ, ইওর মানে নিজের অধিকারে থাকে এমন কিছু বোঝায়, ইওর রিডিং। তো পজিটিভের পর বেসিক্যালি কি হবে, জিরান্ড হবে, তার মানে রিডিংটা কি হবে, জিরান্ড। তো আমরা আশা করি কিন্তু বুঝতে পেরেছি যে বেসিক্যালি প্রিপোজিশনের পরও জিরান্ড হবে, পজিটিভের পরও জিরান্ড হবে। এখন পজিটিভের পর জিরান্ড কিভাবে হয় তার একটা এক্সাম্পল দিয়ে আমরা বোঝানোর চেষ্টা করেছি। যেমন ইওর, ইওরটা আসলে বেসিক্যালি কি, পজিটিভ, পজিটিভের পর কি হবে, জিরান্ড হবে। ঠিক তেমনি প্রিপোজিশনের পর কি হবে, জিরান্ড হবে। তেমন এক্সাম্পলগুলো আমরা একটু দেখাই দিই। এই যে এখানে দেখেন যে 93 নম্বর কোশ্চেন ছিল যে আই হ্যাভ নো অবজেকশন টু ওয়াকিং। এই যে টুটা কিন্তু বেসিক্যালি প্রিপোজিশন, প্রিপোজিশনের পর কি হবে, জিরান্ড হবে। এটা খুব সহজ একটা নিয়ম। এবার দেয়ার ইজ নো ক্রেডিট ইন আর্নিং মানি ইলিগালি। হ্যাঁ, সো এই যে ইন হচ্ছে কিন্তু প্রিপোজিশন, প্রিপোজিশনের পর কি হবে, অবশ্যই আমরা জানি জিরান্ড হবে। ঠিক আছে, ঠিক তেমনি দেখেন দ্য কাস্টমার গ্রিউ টায়ার্ড অফ, এই যে অফ কিন্তু প্রিপোজিশন, প্রিপোজিশনের পর কি হবে, জিরান্ড হবে। ঠিক তেমনি হি ইজ ফন্ড অফ প্লেইং, প্লেইংটা কি হবে, প্লেইংটা কি হবে, তার আগে দেখেন অফ আছে, তো অফ হচ্ছে প্রিপোজিশন, প্রিপোজিশনের পর কি হবে, অবশ্যই জিরান্ড হবে। বাই ওয়ার্কিং হার্ড ইউ ক্যান প্রসপার, তো হেয়ার ওয়ার্কিং, এখানে ওয়ার্কিংটা কি হবে, বেসিক্যালি হচ্ছে বাই কিন্তু প্রিপোজিশন, এটা আমরা সবাই জানি, বাই, উইথ, অন, প্রিপোজিশনের পর কি হবে, জিরান্ড হবে। ঠিক আছে, তো এটাই হচ্ছে আমাদের পিজি মেথডের ফর্মুলা। ঠিক তেমনি আবার দেখেন যে গিভিং ইজ বেটার দ্যান রিসিভিং। তো গিভিং ইজ বেটার দ্যান রিসিভিং, এখানে রিসিভিংটা বেসিক্যালি কি হবে, রিসিভিংটা বেসিক্যালি জিরান্ড হবে। কেন, কারণ এখানে যে দেন আছে সে দেনটা হচ্ছে প্রিপোজিশন, সে দেনটা কি হবে, প্রিপোজিশন, প্রিপোজিশনের পর কি হবে, জিরান্ড হয়। তো এখন এই দেন নিয়ে আমি কিছু কথা বলি। বেসিক্যালি হচ্ছে দেন বেসিক্যালি গ্রামাটিক্যাল আইটেমে প্রিপোজিশন এবং কনজাংশন দুইটা হিসেবে ইউজ হয়। ঠিক আছে, আমি কি বললাম যে দেন কিন্তু বেসিক্যালি গ্রামাটিক্যাল আইটেমে প্রিপোজিশন এবং কনজাংশন দুইটা হিসেবে ইউজ হয়। এখন আপনারা একটা কোশ্চেন করতে পারেন, এখানে আপনি বলতে পারেন যে এখানে যে দেন প্রিপোজিশন হিসেবে ব্যবহৃত হয়েছে সেটা আপনি এত বেশি কনফিডেন্ট কিভাবে, এটা তো কনজাংশন হিসেবেও ব্যবহৃত হতে পারতো। হ্যাঁ, বেসিক্যালি তো আমরা এটা কনজাংশন হিসেবে ব্যবহার সবচেয়ে বেশি দেখি। হ্যাঁ, তো এই কোশ্চেনটা করতে পারেন। তো এই কোশ্চেনের অ্যান্সারটা আমরা দুইটি উদাহরণের মাধ্যমে দেওয়ার চেষ্টা করব। তো একটু খেয়াল করে দেখেন, এই যে আমি যদি এই এক্সাম্পলটা দেখি, যে একটু আগে বললাম যে দেন বেসিক্যালি প্রিপোজিশন এবং কনজাংশন দুইটা হিসেবে ব্যবহৃত হয়। তো এখন আমরা যদি একটু বেসিক পার্থক্য বোঝার চেষ্টা করি, যেমন এখানে দেখেন হি ইজ বেটার দেন মি আর হি ইজ বেটার দেন আই। তো এই দুইটা বাক্যে দেন কোন হিসেবে ব্যবহৃত হচ্ছে, একটা বাক্যে দেখবেন প্রিপোজিশন আর একটা বাক্যে কনজাংশন। সেটা কিভাবে, আমরা যদি একটু প্রথমত দেখি, আমরা সবসময় জানি যে প্রিপোজিশনের পর অবজেক্ট বসে, কি বসে, প্রিপোজিশনের পর বাক্যের অবজেক্ট বসে। সো সেই হিসেবে দেখেন হি ইজ বেটার দেন মি, এই যে আন্ডারলাইনকৃত ওয়ার্ড দেনের পর কিন্তু মি কিন্তু অবজেক্ট। হ্যাঁ, মি কিন্তু অবজেক্ট। তো দেখা গেল যে দেনের পর যদি অবজেক্ট বসে তাহলে বুঝে নিতে হবে দেন হচ্ছে প্রিপোজিশন, আর যদি দেনের পর অবজেক্ট না বসে সাবজেক্ট বসে তাহলে সেটি হবে কনজাংশন। হ্যাঁ, এটাই শুধু পার্থক্য, যে বেসিক্যালি দেনের পর যদি অবজেক্ট হিসেবে কিছু বসে তাহলে প্রিপোজিশনের পর অবজেক্ট, যেমন দেন মি, এই মিটা অবজেক্ট। তো দেখা গেল যে এই কারণে এই দেন হবে কি, প্রিপোজিশন। আর এই দেনের পর কিন্তু অবজেক্ট নাই, আছে একটা সাবজেক্ট। এই সাবজেক্টটা কি করে, এই সাবজেক্টের ভিতরে মনে করেন যে একটা ভার্ব লুকায় আছে, যেমন হচ্ছে আই এম। হ্যাঁ, এটা মনে করেন যে একটা ভার্ব লুকায় আছে। তো সেই হিসেবে এই দেন, এই যে হি ইজ বেটার, এই একটা সেন্টেন্স, আর আই এই একটা সেন্টেন্স, দুইটা সেন্টেন্সকে সংযোগকরণের কাজে ব্যবহৃত হয়। ঠিক আছে, তো এই কারণে এই দেনটা কি হবে, কনজাংশন। তো সহজ কথা বলতে গেলে যে দেনের পর যদি অবজেক্ট থাকে, যেমন মি, এটা তো আমরা জানি মি তো অবজেক্ট, আর আই যে সাবজেক্ট, এটা আমরা সবসময় জানি। হ্যাঁ, আই এম এ স্টুডেন্ট, আই, তো আইটা আসলে এখানে অবজেক্ট না, মূলত এটা সাবজেক্ট। আর সাবজেক্ট থাকা মানে কোনো একটা ভার্ব লুকায় আছে, আর ভার্ব লুকায় থাকা মানে এখানে একটা সেন্টেন্স আর এখানে একটা সেন্টেন্স। তো এই দুইটা সেন্টেন্সকে দেন কি করেছে, দুইটা বাক্যকে সংযুক্তকরণে কাজ করতেছে। তো এই সংযুক্তকরণে কাজ করা বোঝাতে সেটা কি হবে, কনজাংশন। তো দেন হচ্ছে এখানে কনজাংশন। আর যেহেতু এখানে সংযোগকরণের কোনো ব্যাপার নাই যে এখানে একটা সেন্টেন্স এখানে একটা সেন্টেন্স নাই, সেই বিষয়টা এখানে দেখেন দেনের পরে আসলে কি আছে, অবজেক্ট আছে। তো আমরা সবসময় জানি যে প্রিপোজিশনের পরেই সবসময় অবজেক্ট বসে, তাই দেন হচ্ছে এই বাক্যে প্রিপোজিশন। তো ঠিক তেমনি দেখেন যে এই কোশ্চেনে গিভিং ইজ বেটার দেন রিসিভিং, তো এই দেনের পর রিসিভিং আছে, তো এটা তো অবজেক্ট।
হ্যাঁ, এটা তো সাবজেক্ট না, এখানে কি আই আছে? আই তো নাই, তার মানে হচ্ছে যেহেতু এটা অবজেক্ট, তার মানে বুঝে নিতে হবে দেন প্রিপোজিশন। তাহলে এখন আমরা শিওর হলাম না যে বেসিক্যালি হচ্ছে দেনের পর যদি অবজেক্ট হয় তাহলে বুঝে নিতে হবে দেন প্রিপোজিশন হিসেবে কাজ করে, আর দেনের পর যদি সাবজেক্ট থাকে যেমন আই, তাহলে বুঝে নিতে হবে ওইটা একটা সেন্টেন্স হিসেবে কাজ করে, মানে আই এর সাথে এম দিয়ে দিলে তখন একটা সেন্টেন্স হয়ে যায়, তখন দুইটা সেন্টেন্স সংযোগকরণের কাজে ব্যবহৃত হওয়ার কারণে তখন দেন হয়তো কনজাংশন। সো যেহেতু এখানে সেই দেনের পর আমাদের কি আই নাই, কি আছে ওই যে মি এর মতো একটা অবজেক্ট, হ্যাঁ একটা অবজেক্ট আছে রিসিভিং। সো যেহেতু দেনের পর এখানে আই নাই, মানে আছে রিসিভিং মানে একটা অবজেক্ট, তার মানে প্রিপোজিশনের পরে অবজেক্ট আছে বলে আমরা বুঝতে পেরেছি, যার কারণে এখানে দেনটা আসলে কি প্রিপোজিশন হিসেবেই কাজ করছে। তো আমরা মনে হয় আশা করি বুঝতে পেরেছি দেন আসলে বেসিক্যালি প্রিপোজিশন, আর প্রিপোজিশনের পর বেসিক্যালি কি হয়, জিরান্ড হয়। তো আশা করি আমরা এই নিয়মটা বুঝতে পেরেছি। তো আমরা সাকসেসফুলি 3টা নিয়ম শেখার পর 3 নম্বর নিয়মের একটা ছোট্ট কথা রয়ে গেছে, সেটি হচ্ছে এখানে কথা আছে যখন দেখেন যে ইন, আউট, ইনসাইড, আউটসাইড, অ্যাবাউট, অ্যারাউন্ড এরা অ্যাডভার্ব হিসেবে কাজ করলে এদের পরের ভার্ব প্লাস আইএনজিটি কি হবে, প্রেজেন্ট পার্টিসিপল হবে। তো এখন প্রশ্নটা হচ্ছে এই কথা লেখার কারণটা কি? আমরা যদি একটা খেয়াল করে দেখি, যেমন হি ওয়াকড আউট স্মাইলিং, হ্যাঁ এখন প্রশ্ন করতে পারে যে স্মাইলিংটা কি হবে? স্মাইলিংটা আপনারা সবাই বলবেন জিরান্ড। কেন? কারণ তার আগে দেখেন এই যে প্রিপোজিশন আছে, তো পিজি মেথডের নিয়ম অনুযায়ী একটু আগে যে আমি বললাম যে পিজি মেথড প্রিপোজিশনের পরও জিরান্ড হয়, পজিটিভের পরও কি হয়, জিরান্ড হয়। তো সেই হিসেবে তো আপনারা বলতে পারেন হি ওয়াকড আউট স্মাইলিং, তো এখানে যে আউট, এই আউট তো প্রিপোজিশন, তো প্রিপোজিশনের পর যেটা হয় সেটা তো বেসিক্যালি কি হবে, জিরান্ড হবে। যেমন হি কেম ইন রানিং, এই যে ইনের পর রানিং আছে, যেমন ইনটা প্রিপোজিশনের পর যদি কোনো আইএনজি ফর্ম থাকে সেটা কি হবে, অবশ্যই কি হবে, জিরান্ড হবে। যেমন হি ওয়েন্ট আউট ক্রাইং, তো আউট হচ্ছে প্রিপোজিশন, তো প্রিপোজিশনের পর যদি কোনো কিছু থাকে সেটা জিরান্ড হবে। তবে এই ধারণাটা ভুল। আচ্ছা কেন ভুল হলো? প্রিপোজিশনের পর তো বেসিক্যালি জিরান্ড হয়, কেন তাহলে আমাদের ভুল হচ্ছে? আপনি একটা জিনিস খেয়াল করে দেখেন এগুলো আদৌ প্রিপোজিশন কিনা। এখন আপনারা বলতে পারেন এটা আবার কোন ধরনের কথা, এগুলো তো প্রিপোজিশনই, ইন, আউট, এগুলো তো বেসিক্যালি প্রিপোজিশন, কিন্তু আসলে এই বাক্যে আউট, ইন এগুলো কিন্তু বেসিক্যালি প্রিপোজিশন না। কেননা আমরা একটু খেয়াল করে দেখি, যদি এই যে দেখেন সাবজেক্টের পর এখানে হি ওয়াকড, হ্যাঁ এটা কিন্তু ভার্ব, এটা আমরা সবাই জানি, এটা আমাদের আর কিছু নতুন করে বোঝানোর কিছু নেই। ওয়াক মানে হাঁটা, এটা কিন্তু ভার্ব। ভার্বের পর প্রধানত অ্যাডভার্ব বসে, ঠিক আছে? কি বললাম, ভার্বের পর বেসিক্যালি কি বসে, অ্যাডভার্ব বসে, ভার্বের পর কখনোই কিন্তু প্রিপোজিশন বসে না। তো যার কারণে এখানকার যে আউট, এই আউট আসলে বেসিক্যালি প্রিপোজিশন না, এটা মূলত অ্যাডভার্ব। হ্যাঁ কারণ দেখেন এই যে সাবজেক্ট ভার্ব, এটা তো আমরা চিনছি, ওয়াক মানে হাঁটা, ভার্বের পর বেসিক্যালি কি বসে, অ্যাডভার্ব বসে। দ্যাট মিনস এটা কিন্তু আসলে অ্যাডভার্ব। আর অ্যাডভার্বের পর কি কখনো জিরান্ড হয়? এটা কি আমরা কখনো শিখি নাই। তো তার মানে এটা বেসিক্যালি কি হবে, পার্টিসিপল হবে, তার মানে এটা জিরান্ড হবে না। হ্যাঁ কারণ যেহেতু এটা প্রিপোজিশন না, প্রিপোজিশনের পরে সবসময় জিরান্ড হয়, যেহেতু আউট এখানে প্রিপোজিশন না, তার মানে এটা জিরান্ড না, এটা কি হবে, পার্টিসিপল। ঠিক তেমনি দেখেন হি কেম ইন রানিং, তো এখানে ইন কিন্তু অ্যাডভার্ব। কিভাবে দেখেন, এই যে সাবজেক্ট ভার্ব, কেম মানে আসা, হ্যাঁ এসেছিল, আসা যাই বলেন না কেন, বেসিক্যালি হচ্ছে ভার্বের পর বেসিক্যালি কি বসে, অ্যাডভার্ব বসে, ভার্বের পর বেসিক্যালি কি বসে, অ্যাডভার্ব বসে। তাই ইন কিন্তু এখানে প্রিপোজিশন না, এই বাক্যে কিন্তু অ্যাডভার্ব। দেখেন ভার্বের পর বেসিক্যালি অ্যাডভার্ব বসে, ভার্বের পর অ্যাডভার্ব, অ্যাডভার্বের পর কি হবে, পার্টিসিপল হবে, ঠিক আছে? কারণ যেহেতু এটা প্রিপোজিশন না, প্রিপোজিশন হইলে সেটা এটা কি হইতো, অবশ্যই জিরান্ড হইতো। যেমন এটার মতো যে টু ওয়াকিং, হ্যাঁ এই বাক্যে তো দেখেন এই যে অনেক কিছু আছে, যার কারণে এখানে তো আর কোনো সমস্যা নেই। যে প্রিপোজিশনের পর কি হয়েছে, প্রিপোজিশনের পর জিরান্ড, এই যে প্রিপোজিশনের পর জিরান্ড। বাট এই বাক্যে ইন কিন্তু প্রিপোজিশন না, এই বাক্যে ইন হচ্ছে অ্যাডভার্ব। কিভাবে অ্যাডভার্ব? কারণ এটার আগে আছে ভার্ব, ভার্বের পর অ্যাডভার্ব, ঠিক আছে? এই কারণে অ্যাডভার্ব হওয়ার কারণে এটা বেসিক্যালি কি হবে না, জিরান্ড হবে না। যে ঠিক তেমনি দেখেন হি ওয়েন্ট আউট ক্রাইং, তো তার মানে দেখেন এই আউটটা আপনারা বলতে পারেন আউট তো বেসিক্যালি প্রিপোজিশন না, এটাও প্রিপোজিশন না, এটা হচ্ছে অ্যাডভার্ব। কেন অ্যাডভার্ব? একটু আগে খেয়াল করে দেখেন এখানে কি আছে, ভার্ব, ভার্বের পর কখনোই প্রিপোজিশন বসে না, ভার্বের পর বসে অ্যাডভার্ব, ভার্ব অ্যাডভার্ব। তো অ্যাডভার্বের পর তো বেসিক্যালি জিরান্ড হয়, এটা তো আমি নিয়মেই বলি নাই যে অ্যাডভার্বের পর জিরান্ড হয়। তো অ্যাডভার্বের পর তাহলে এটা যেহেতু জিরান্ড না, তার মানে এটা ডেফিনেটলি কি হবে, পার্টিসিপল। তো আশা করি আমরা পার্টিসিপলের একটা নিয়ম এখানে বুঝে গেছি, যে বেসিক্যালি হচ্ছে কি, যে এখানে আউট, ইন মনে হতে পারে এগুলো প্রিপোজিশন, এগুলো আসলে প্রিপোজিশন না, এগুলো কি অ্যাডভার্ব। কেমনে বুঝলাম অ্যাডভার্ব? কারণ দেখেন এই যে ভার্ব, ভার্বের পর বেসিক্যালি কি বসে, অ্যাডভার্ব, ভার্বের পর অ্যাডভার্ব বসে, আর অ্যাডভার্বের পর বেসিক্যালি এখানে জিরান্ড হবে না, সেটা কি হবে, পার্টিসিপল। হ্যাঁ কারণ যেহেতু এটা প্রিপোজিশন না, তার মানে এটাও প্রিপোজিশন না। কেন না? কারণ ভার্ব আছে। খেয়াল করে দেখেন একটা বাক্যের 4টা অংশ, যে সাবজেক্ট, ভার্ব, অ্যাডভার্ব, এরপর এই অবজেক্ট। হ্যাঁ সাবজেক্ট, ভার্ব, অ্যাডভার্ব,
অবজেক্ট, ঠিক আছে, সাবজেক্ট, ভার্ব, অ্যাডভার্ব, অবজেক্ট। সো তার মানে দেখেন, তার মানে 4টা অংশ ছিল, খুব ভালো মতো বোঝা যাচ্ছিল যে এখানে আউট আসলে প্রিপোজিশন না, মূলত এটা ভার্ব, ভার্বের পর অ্যাডভার্ব বসে। আর এখানে দেখেন কতগুলো অংশ, আই হ্যাভ, নো, অবজেকশন। তো এখানে তো যেমন 4টা অংশ খুব ভালোভাবে বোঝা যায়, সাবজেক্ট, ভার্ব, অ্যাডভার্ব, ঠিক আছে, অবজেকশন। সো এই হচ্ছে মোটামুটিভাবে এই জিরান পার্টিসিপলের মধ্যে এই টাইপ অফ নিয়মের বেসিক পার্থক্য। তো এখন আমরা 4 নম্বর নিয়মে আসবো জিরান্টের, সেটি হচ্ছে কমপ্লিমেন্ট অফ এ ভার্ব, ঠিক আছে, কমপ্লিমেন্ট অফ এ ভার্ব। এখন ব্যাপারটা হচ্ছে কমপ্লিমেন্ট জিনিসটা কি, ঠিক আছে, কমপ্লিমেন্ট অফ এ ভার্ব মানে ভার্বের কমপ্লিমেন্ট হিসেবে বেসিক্যালি জিরান্ট ব্যবহৃত হয়। তো এই নিয়মটা বোঝার জন্য প্রথমত আমাকে বুঝতে হবে কমপ্লিমেন্ট জিনিসটা কি। কমপ্লিমেন্ট জিনিসটা বোঝার জন্য আমি যদি ছোট্ট 2টা এক্সাম্পলের সাহায্য নিই, সেটি হচ্ছে যেমন হচ্ছে হানি টেস্ট সুইটস আর হি ইজ হনেস্ট। এখন ব্যাপারটা হচ্ছে একটা বাক্যে কমপ্লিমেন্ট জিনিসটা কি। কমপ্লিমেন্ট জিনিসটা হচ্ছে একটা সেন্টেন্সের মধ্যে সাবজেক্ট আর অবজেক্টের মধ্যে যদি কোনো সম্পর্ক থাকে, কি বললাম, যদি একটা সেন্টেন্সের মধ্যে যদি সাবজেক্ট আর অবজেক্টের মধ্যে যদি একটা যোগসূত্র কিংবা সম্পর্ক থাকে, তাহলে সেই সেন্টেন্সের অবজেক্টটাই হবে বেসিক্যালি কমপ্লিমেন্ট, ঠিক আছে। আমি কি বললাম যে একটা সেন্টেন্সের মধ্যে যদি সাবজেক্ট আর অবজেক্টের মধ্যে যদি একটা যোগসূত্র থাকে এবং সেই যোগসূত্র যদি থাকে, তাহলে সেই সেন্টেন্সের অবজেক্টটাই হবে মূলত কমপ্লিমেন্ট। কেমন বিষয়টা হচ্ছে দেখেন যে হানি টেস্ট সুইট। এখন আমি যদি এই যে মাঝখানে যে ভার্বটা, সে ভার্বটা মনে করেন যে এখানে নাই, হ্যাঁ, এখানে নাই। তো এখন দেখেন সাবজেক্ট আর হচ্ছে অবজেক্টের মধ্যে কিন্তু একটা যোগসূত্র আছে। দেখেন যা হানি তাই কিন্তু মিষ্টি, যেমন হানি মানে মধু, মধু যেটা সেটা কিন্তু বেসিক্যালি মিষ্টি হয়ে থাকে। তো মধুর সাথে মিষ্টির কিন্তু একটা যোগসূত্র আছে, তাই না? তো মধু তো আর তিতা হয় না, তাই না? মধু তো নিশ্চয়ই মিষ্টি হয়। তো হানির সাথে সুইটের কিন্তু একটা যোগসূত্র আছে, তাই এখানে সুইটটাই হচ্ছে কমপ্লিমেন্ট, ঠিক আছে। অর্থাৎ একটা সেন্টেন্সের মধ্যে যদি সাবজেক্ট আর অবজেক্টের মধ্যে যদি একটা পরিপূরক সম্পর্ক বা একটা যোগসূত্র থাকে, তাহলে ওই সেন্টেন্সের অবজেক্টটাই হবে মূলত কমপ্লিমেন্ট, ঠিক আছে। আর এখানে যেমন দেখেন হি ইজ হনেস্ট। তো এখানে ব্যাপারটা হচ্ছে আমি যদি ইজটা, এই ভার্বটা মনে করেন যে এখানে নাই, তো এই সাবজেক্টের সাথে এখন অবজেক্টিভ একটা যোগসূত্র আছে না, যেমন তিনি হচ্ছে সে যে কিনা হনেস্ট, মানে তিনি হনেস্ট, মানে সাবজেক্টের সাথে কিন্তু বেসিক্যালি অবজেক্টে কিন্তু একটা যোগসূত্র আছে, ঠিক আছে। যেমন তিনি হচ্ছে হনেস্ট, তিনি হচ্ছে গরিব, হ্যাঁ, মানে সেই হচ্ছে তিনি যিনি হচ্ছে কি সৎ, ঠিক আছে, যিনি তিনি সৎ, বিষয়টা হচ্ছে এরকম আর কি। তো এরকম আর কি। তো সো একটা সেন্টেন্সের মধ্যে যদি সাবজেক্ট আর অবজেক্টের মধ্যে যদি এরকম যোগসূত্র থাকে, ঠিক আছে, যদি যোগসূত্র থাকে তাহলে সেই সেন্টেন্সের অবজেক্টটাই হবে মূলত কমপ্লিমেন্ট। ঠিক তেমনি একটা জিনিস দেখেন, যেমন এই যে মাই ফেভারিট অ্যাক্টিভিটি ইজ রিডিং। তো আমি যদি এখানে ইজটাকে মনে করেন বাদ দিয়ে মাই ফেভারিট অ্যাক্টিভিটি, আমার ফেভারিট অ্যাক্টিভিটি হচ্ছে রিডিং, ঠিক আছে, মাঝখানে এই যে এটা বাদ দিলে যেটা হয়, মানে এখানে সাবজেক্টের সাথে কিন্তু অবজেক্টের কিন্তু একটা যোগসূত্র আছে, যে আমার ফেভারিট অ্যাক্টিভিটি সেটা কি রিডিং, ঠিক আছে। এরপর দেন হচ্ছে সিং ইজ বিলিভিং, মানে যাই দেখবো তাই বিশ্বাস করব, ঠিক আছে। বিষয়টা হচ্ছে এরকম যে হি ইজ হনেস্ট, মানে তিনি হচ্ছে সে যে কিনা হনেস্ট, মানে সে কিনা সৎ, মানে তিনি হচ্ছে সে যে কিনা সৎ। তো এরকম আর কি, যে সিং ইজ বিলিভিং, যে যাই দেখবো তাই বিশ্বাস করব। তো এমন টাইপ অফ জিনিস হলে সেটাকে বেসিক্যালি বলা হয় একটা সেন্টেন্সের অবজেক্ট যে ফর্মটা, সেটা হচ্ছে কমপ্লিমেন্ট, ঠিক আছে। তার মানে ব্যাপারটা হচ্ছে একটা সেন্টেন্সের কমপ্লিমেন্ট কিভাবে বুঝবো, যদি সাবজেক্ট আর অবজেক্টের সাথে এক ধরনের যোগসূত্র কিংবা পরিপূরক সম্পর্ক থাকে, তাহলে আমরা বেসিক্যালি বুঝবো যে ওই অবজেক্টটাই বেসিক্যালি কমপ্লিমেন্ট। যেমন এই যে মাই ফেভারিট অ্যাক্টিভিটি ইজ রিডিং, তো এখানে ইজটাকে বাদ দিয়ে এটার সাথে এটা কিন্তু একটা যোগসূত্র আছে, আমার ফেভারিট অ্যাক্টিভিটি কি রিডিং, ঠিক আছে। তো এটা একটা যোগসূত্র আছে, সো এই কারণে রিডিংটা হচ্ছে বেসিক্যালি কমপ্লিমেন্ট, ঠিক আছে। এখন দেখেন এখানে কমপ্লিমেন্ট যদি অপশনে না থাকতো তাহলে অবভিয়াসলি অ্যান্সার কি হতো, জিরান্ট, ঠিক আছে। কারণ কমপ্লিমেন্ট হিসেবে বেসিক্যালি হচ্ছে ভার্বের কমপ্লিমেন্ট হিসেবে বেসিক্যালি জিরান্টই বসে। এখন অপশনে দেখেন কমপ্লিমেন্ট জিরান্ট দুইটাই আছে, কমপ্লিমেন্ট থাকলে তো ডেফিনেটলি হবে, এটা আর কোনো সন্দেহ নেই। কিন্তু কমপ্লিমেন্ট যদি না থাকতো তাহলে সেই কমপ্লিমেন্টটাই জিরান্ট হয়ে যেত, দ্যাট মিনস অ্যান্সার ইজ জিরান্ট হতো। যেমন সিং ইজ বিলিভিং, যাই দেখবো তাই বিশ্বাস করব। তো এখানে এই সাবজেক্ট আর অবজেক্টের সাথে একটা যোগসূত্র আছে, তো এই কারণে এটাকে বলা হয়, এই বিলিভিংটাই হচ্ছে বেসিক্যালি এখানে কমপ্লিমেন্ট। তো এখানে দেখেন অপশনে কিন্তু কমপ্লিমেন্ট অফ এ ভার্ব দেওয়া আছে। যদি এখানে কমপ্লিমেন্ট অফ এ ভার্ব না থেকে জিরান থাকতো তাহলে অ্যান্সার জিরানটি হইতো,
ঠিক আছে। তো বেসিক্যালি হচ্ছে 4 নম্বর নিয়মটার যদি বেসিক কথা বলি তাহলে কি একটা বাক্যে কমপ্লিমেন্ট কিভাবে বের করা হয়, একটা সেন্টেন্সের মধ্যে যদি সাবজেক্ট আর অবজেক্টের মধ্যে একটা যোগসূত্র সম্পর্ক থাকে তাহলে সেটি হবে বেসিক্যালি ওই সেন্টেন্সের যে অবজেক্টটা সেটি হবে কমপ্লিমেন্ট। তো এখানকার রিডিংটা হচ্ছে বেসিক্যালি কি কমপ্লিমেন্ট। যদি এখানে লিখেছে যে সাধারণত বি ভার্বের পর জিরান্ট বা যা কাজের কোনো নাম বুঝাইলে সেটা বেসিক্যালি কমপ্লিমেন্ট হয়, যেমন মাই ফেভারিট অ্যাক্টিভিটি ইজ রিডিং, মানে আমার ফেভারিট অ্যাক্টিভিটি হচ্ছে পড়া, পড়াটাও কিন্তু এক ধরনের কাজ, মানে কাজের নাম বুঝালে বলতেছে এখানে কমপ্লিমেন্ট হবে, এটাও কারেক্ট। এবং আমি যেটা বলছি সেটা একদম বেসিক কথা, যে কমপ্লিমেন্টের মূল বিষয়টাই হচ্ছে বেসিক্যালি কি যে সাবজেক্ট এবং অবজেক্টের মধ্যে একটা যোগসূত্র থাকবে, ঠিক আছে। সো এই কমপ্লিমেন্ট অফ এ ভার্ব বিষয়টা হচ্ছে এমন যে একটা সেন্টেন্সের সাবজেক্ট আর অবজেক্টের মধ্যে যে যোগসূত্র যদি থাকে তাহলে ওই সেন্টেন্সের অবজেক্টটাই আসলে বেসিক্যালি কমপ্লিমেন্ট, আর অপশনে যদি কমপ্লিমেন্ট না থাকে তাহলে অবভিয়াসলি অ্যান্সার কি হতো, জিরান্ট হতো, ঠিক আছে। সো এই হচ্ছে মোটামুটিভাবে আমাদের এখানে 4 নম্বর নিয়ম। তো 4 নম্বর নিয়ম বোঝার পর এখন আমরা আসবো 5 নম্বর নিয়মে, ঠিক আছে। তো বেসিক্যালি আসলে 4 নম্বর, 5 নম্বর, 6 নম্বর, 7 নম্বর এই নিয়মগুলো আসলে বেসিক্যালি প্রধানত পরীক্ষায় আসে না, পরীক্ষায় আসে বেসিক্যালি 1, 2, 3 নম্বর যে নিয়মটা সেগুলো আসলে আমরা ভালো মতো প্র্যাকটিস করবো, আর এটা মোটামুটিভাবে একটু আইডিয়া রাখবো যাতে করে যদি কোশ্চেন একটা আনইম্পর্টেন্ট জায়গা থেকে এসে থাকে তাহলে আমরা যাতে পেরে আসি, ঠিক আছে। এগুলো থেকে বেসিক্যালি কোশ্চেন হয় না, জাস্ট আমি একটু ছোট ছোট করে আলোচনা করে দিই যাতে করে আসলে একটু পারা যায়। তো 5 নম্বর যে পয়েন্টটা সেটা হচ্ছে অ্যাজ এ পার্ট অফ কম্পাউন্ড নাউন, অর্থাৎ কম্পাউন্ড নাউন হিসেবে এখানে বেসিক্যালি জিরান্ট বসে। তো এখন কম্পাউন্ড নাউন ব্যাপারটা কি? কম্পাউন্ড নাউন মানে হচ্ছে যৌগিক নাউন। এখন যৌগিক ব্যাপারটা কি? যৌগিকটা মানে হচ্ছে একাধিক মৌলিকের সমন্বয়ে যে প্রোডাক্টটা আসে। আমরা যেমন যদি আমি বলি যৌগিক পদার্থ কি, আমি তো কেমিস্ট্রি ভাষায় বলবো কি অনেকগুলো মৌলিক পদার্থের সমন্বয়ে যে পদার্থ তৈরি হয় সেটি হচ্ছে যৌগিক, ঠিক আছে। এখন আমি যদি বলি যৌগিক শব্দ কি, অনেকগুলো মৌলিক শব্দের সমন্বয়ে যেটা হয় সেটা হচ্ছে যৌগিক শব্দ। ঠিক তেমনি কম্পাউন্ড নাউন মানে কি, মানে একাধিক নাউন মিলে যে একটা বড় নাউন হয় সেটা হচ্ছে কম্পাউন্ড নাউন। এখন ব্যাপারটা কেমন এটা আমরা এক্সাম্পল দিলে আসলে বুঝতে পারবো, এটা আসলে আমরা কথায় বোঝানো যায় না। বেসিক্যালি হচ্ছে আমরা যদি দেখি দ্য ওল্ড ম্যান হ্যাজ এ ওয়াকিং স্টিক, এই যে ওয়াকিং স্টিক আমি যদি একটু মানে বোঝার চেষ্টা করি, স্টিক মানে হচ্ছে লাঠি আর ওয়াকিং মানে হচ্ছে হাঁটা, মানে হাঁটার জন্য যে লাঠি ব্যবহৃত হয় তাকে বলা হয় ওয়াকিং স্টিক। হ্যাঁ, তো এখানে দেখেন এটাও নাউন এটাও নাউন, তার মানে ওয়াকিং স্টিক মানে হচ্ছে হাঁটার জন্য যে লাঠি, তার মানে হাঁটার জন্য যে লাঠি ব্যবহৃত হয় তাকে বলা হয় বেসিক্যালি ওয়াকিং স্টিক। তো এটাই আসলে বেসিক্যালি কম্পাউন্ড নাউন, পুরাটাই আসলে কম্পাউন্ড নাউন, মানে নাউন নাউন মিলে কম্পাউন্ড নাউন হয়ে গেছে। ঠিক তেমনি দেখেন দিস ইজ এ ওয়াকিং স্ট্রিট, দিস ইজ এ ওয়াকিং স্ট্রিট কথাটা মানে হচ্ছে স্ট্রিট মানে হচ্ছে রাস্তা, ওয়াকিং মানে হাঁটা, তার মানে হাঁটার জন্য যে রাস্তা ব্যবহৃত হয় তাকে বলা হয় ওয়াকিং স্ট্রিট, ঠিক আছে। এক কথায় প্রকাশের মতো যে হাঁটার জন্য যে রাস্তা তাকে বলা হয় ওয়াকিং স্ট্রিট। তো ওয়াকিং স্ট্রিটটাও কিন্তু এখানে কম্পাউন্ড নাউন। ঠিক তেমনি ওয়াকিং স্টিকও হচ্ছে বেসিক্যালি কম্পাউন্ড নাউন, স্টিক মানে লাঠি, ওয়াকিং মানে হাঁটা, হাঁটার জন্য যে লাঠি ব্যবহৃত হয় সেটি হচ্ছে বেসিক্যালি ওয়াকিং স্টিক। তো এখানে কম্পাউন্ড নাউন দেখছি, নাউন 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 নাউন। তো তার মানে এখন আপনারাই বলেন যে ওয়াকিংটা যেহেতু আমি নাউন বলতেছি, নাউন আসলে বেসিক্যালি কি জিরান্ট, এটা আমরা একদম প্রথমে বলে দিছি যে জিরান্ট বেসিক্যালি কি হিসেবে কাজ করে, নাউন হিসেবে কাজ করে। তো সেই হিসেবে ওয়াকিংটা এখানে কি হচ্ছে জিরান্ট, যেহেতু এটা নাউন নাউন মিলে একটা কম্পাউন্ড নাউন হচ্ছে, তাই না বিষয়টা। ঠিক তেমনি এখানে দিস ইজ এ ওয়াকিং স্ট্রিট, তো ওয়াকিং স্ট্রিট মানে হচ্ছে রাস্তা, হাঁটার জন্য যে রাস্তা তাকে বলা হয় ওয়াকিং স্ট্রিট। তার মানে হচ্ছে এটা নাউন এটা নাউন, দুইটা নাউন মিলে কম্পাউন্ড নাউন হিসেবে এখানে কাজ করতেছে। তো সেই হিসেবে এটাও যেহেতু নাউন এটাও যেহেতু নাউন, তার মানে নাউন তার মানে কি জিরান্ট, আমরা জানি জিরান্ট হচ্ছে নাউন হিসেবে কাজ করে, তার মানে এখানে ওয়াকিং আর এখানে যে ওয়াকিং সেটা বেসিক্যালি কি নাউন, আর নাউন মানে হচ্ছে কি বেসিক্যালি সেটা জিরান্ট হিসেবে কাজ করে। তো এখন বেসিক্যালি এটা আরেকভাবে আমরা একটু মনে রাখতে পারি, আরেকভাবে কিভাবে মনে রাখতে পারি, বেসিক্যালি অনেকে হয়তো এই নাউন নাউন যে বলতেছি অনেক সময় যারা ইংরেজিতে একটু দুর্বল তারা হয়তো এই টার্মটা বুঝতে একটু প্রবলেম হতে পারে, বাট যারা আসলে মোটামুটিভাবে বেসিকটা ভালো তারা তো বুঝেই গেছেন যে ওয়াকিং স্ট্রিট বলতে আমি কিন্তু হাঁটার জন্য যে লাঠি ব্যবহৃত হয় তাকে বলা হয় ওয়াকিং স্ট্রিট। হ্যাঁ, ওয়াকিং স্ট্রিট তার মানে হচ্ছে এটা কম্পাউন্ড নাউন, মানে একটা নাউন না কম্পাউন্ড নাউন, নাউন নাউন মিলে একটা যৌগিক নাউন গঠন করছে। তো যেহেতু নাউন নাউন তার মানে এটা নাউন, তার মানে জিরান্ট, এটাও ওয়াকিং স্ট্রিট এটাও জিরান্ট। তার মানে এখন ব্যাপারটা হচ্ছে যদি এটাতেও মনে রাখতে সমস্যা হয় আমরা একটা টেকনিকের মাধ্যমে মনে রাখতে পারবো। সেটা কিভাবে, যেমন হচ্ছে এখানে একটা সূত্র লিখছি, যেমন শেষ ওয়ার্ড প্লাস ইস প্লাস ভার্বের আইএনজি। এটা কিভাবে, যেমন দেখেন এখানে যে ওয়াকিং স্ট্রিক, শেষ ওয়ার্ড মানে কি স্টিক। হ্যাঁ, আমি যদি এখানে লিখি স্টিক, এই যে দেখেন আমি যদি লিখি স্টিক, শেষ ওয়ার্ড লিখলাম এই যে স্টিক, এই যে শেষ ওয়ার্ড হচ্ছে কি এখানে স্টিক। এরপর আমি কি বলছি রোজ ইস, এরপর আমি যদি দিয়ে দিই ইস, শেষ ওয়ার্ড দিয়ে দিলাম স্টিক, এরপর হচ্ছে ইস, স্টিক ইস, এরপর দেন হচ্ছে ভার্বের আইএনজি, ভার্বের আইএনজি মানে হচ্ছে কি ওই যে ওয়াকিংটা,
এই যে শেষ ওয়ার্ড প্লাস ইজ প্লাস ভার্বের আইএনজি মানে ওই যে ভার্বের আইএনজি হিসেবে বাক্যে কি ছিল, ওয়াকিং ছিল। এখন স্টিক ইজ ওয়াকিং, লাঠি কি হাঁটতে পারে, মানে ওয়াকিং হাঁটতে পারে, এটা তো আমরা বুঝতেই পারতেছি লাঠি তো কখনো হাঁটতে পারে না নিজে, তার মানে এটা কোনো মিনিংফুল বাক্য না। তো এইটা যদি মিনিংফুল বাক্য না হয় তাহলে বেসিক্যালি এটা কি হবে, জিরান্ট। আর যদি মিনিংফুল বাক্য হইতো এই সূত্রের মাধ্যমে তাহলে সেটা হয়তো পার্টিসিপল। হ্যাঁ, তার মানে একটু ভালো মতো বোঝার চেষ্টা করি। এই স্ট্রাকচার মানে এই নিয়মে যদি আমরা মানে এই গ্রামাটিক্যাল আইটেমটা সমাধান করতে চাই তাহলে একটু দেখেন যে আমি কি লিখছি, শেষ ওয়ার্ড প্লাস ইজ প্লাস ভার্বের আইএনজি। এখন শেষ ওয়ার্ডটা কি বলেন তো, স্টিক। হ্যাঁ, শেষ ওয়ার্ড হচ্ছে স্টিক, স্টিক। এরপর দেন আমার রুলস হচ্ছে ইজ, স্টিক ইজ। হ্যাঁ, স্টিক ইজ কি হবে, ওয়াকিং মানে ভার্বের আইএনজি। যে শেষ ওয়ার্ড প্লাস ইজ প্লাস হচ্ছে ভার্বের আইএনজি ফর্ম, স্টিক ইজ ওয়াকিং। স্টিক কখনো হাঁটতে পারে না, মানে লাঠি কখনো হাঁটতে পারে না বা দৌড়াতে পারে না, যাই হোক না কেন, অর্থাৎ এটা বেসিক্যালি কি হবে, জিরান্ট হবে। ঠিক তেমনি আমি যদি বলি এখানে ওয়াকিং স্ট্রিট, এখন আমরা এই সূত্রের মাধ্যমে ফেলাই তো কি হবে, শেষ ওয়ার্ড। শেষ ওয়ার্ড বলতে এখানে কি কাকে বোঝায়, স্ট্রিটকে বোঝায়। তারপর দেন আমার রুলস হচ্ছে ইজ, স্ট্রিট ইজ ওয়াকিং। হ্যাঁ, স্ট্রিট ইজ ওয়াকিং। তার মানে আমরা যদি একটু লিখি, এই যে আমরা যদি একটু লিখি, এই যে স্ট্রিট, এই যে শেষ ওয়ার্ড লিখতে পারছি, এই যে স্ট্রিট। এরপর দেন আমাদের বাক্যে কি আছে, ইস। এরপর দেন ভার্বের আইএনজি, সেটা কি, ওয়াকিং। স্ট্রিট ইজ ওয়াকিং। রাস্তা কি হাঁটতে পারে, রাস্তা কি হাঁটতে পারে, রাস্তা কখনো হাঁটতেও পারে না, দৌড়াতেও পারে না। তার মানে এটা আসলে মিনিংফুল কোনো বাক্য না। যদি মিনিংফুল বাক্য এই স্ট্রাকচারের মাধ্যমে না হয় তার মানে বুঝে নিতে হবে সেটা কি হবে, জিরান্ট। তার মানে এটা কি হবে, জিরান্ট। দ্যাট মিনস হচ্ছে এই ওয়াকিং আর এইখানকার ওয়াকিং দুইটা কি হবে, জিরান্ট হবে। ঠিক আছে, এটা হচ্ছে যারা আসলে বেসিক্যালি কম্পাউন্ড নাউন বুঝতে পারবে না তাদের জন্য মূলত এই সূত্রটা দেওয়া। ঠিক আছে, বেসিক্যালি হচ্ছে আমরা যদি এরকম শেষ ওয়ার্ড প্লাস হচ্ছে ভার্বের মানে আইএনজি মানে ইজ, তারপর দেন হচ্ছে আইএনজি যদি লিখি, যদি এই স্ট্রাকচারের সাহায্যে যদি কোনো মিনিংফুল বাক্য না হয় তাহলে সেটা হবে বেসিক্যালি কি, জিরান্ট। হ্যাঁ, আর যদি মিনিংফুল বাক্য হয়ে যেত তাহলে সেটা হবে পার্টিসিপল। ঠিক আছে, এটা এই সূত্রের ক্ষেত্রে, এই সূত্রের ক্ষেত্রে আমরা একটু মনে রাখবো। হ্যাঁ, যারা আসলে পারি না তারা বেসিক্যালি এই সূত্র দিয়ে ইউজ করে আমরা বুঝতে পারবো। হ্যাঁ, এই সূত্র দিয়ে ইউজ করে আমরা কি করব, জিরানটা বোঝার চেষ্টা করব। তাই আশা করি বুঝতে পেরেছি। তাও আমি 1 মিনিট আবারও একটু বলি, ব্যাপারটা হচ্ছে যদি শেষ ওয়ার্ড থাকে, এই শেষ ওয়ার্ডের সাথে এই যে শেষ ওয়ার্ড প্লাস কি ইসটা যোগ করতে হবে, যেমন স্টিক ইস। এরপর দেন হচ্ছে ভার্বের আইএনজি বলতে এই ওয়াকিং, স্টিক ইজ ওয়াকিং। তো মানে স্টিক ইজ ওয়াকিং মানে হচ্ছে কি, লাঠি কি হাঁটতে পারে কিংবা দৌড়াতে পারে, একদমই না। তার মানে এটা হবে জিরান্ট যদি মিনিংফুল বাক্য এই স্ট্রাকচারের সাহায্যে না হয়। আর যদি এই স্ট্রাকচারের সাহায্যে যদি মিনিংফুল বাক্য হয়ে যায় তাহলে সেটা হবে পার্টিসিপল। ঠিক আছে, তো আশা করি আমরা এটা বুঝতে পেরেছি। সামনে এটা নিয়ে আরেকটু কথা বলবো যখন পার্টিসিপল বুঝাবো। যদি আমরা 6 নম্বর রুলসের দিকে তাকাই, মানে 6 নম্বর যে নিয়মটা সেটি হচ্ছে আফটার ডেটারমিনার, অর্থাৎ ওরা বলতে চাচ্ছে ডেটারমিনারের পরে বেসিক্যালি হচ্ছে জিরান্ট হয়। কি হয়, ডেটারমিনারের পর জিরান্ট হয়। এই কারণে আমি আসলে এটা নিয়ম নাম রেখেছি ডিজি মেথড। ডিজি মেথড মানে হচ্ছে ডেটারমিনারের পর কি হয়, জিরান্ট হয়। তো এটা আমাদের একটু মনে রাখতে হবে, ডেটারমিনারের পর বেসিক্যালি কি হয়, জিরান্ট হয়। এখন বেসিক্যালি হচ্ছে ডেটারমিনার হিসেবে আমরা কি কি জানি, ডেটারমিনার আসলে বেসিক্যালি জিনিসগুলো কি, ডেটারমিনার মূলত 5 ভাগে বিভক্ত। সেটা হচ্ছে বেসিক্যালি আর্টিকেল, পজিটিভ, নিউমেরালস, ডেমনস্ট্রেটিভ এবং কোয়ান্টিফায়ার্স। ঠিক আছে, এখন এই 5টা ক্লাসিফিকেশন নিয়ে আসলে বেসিক্যালি ডেটারমিনার গঠিত। ডেটারমিনার জিনিসটা হচ্ছে বেসিক্যালি আর্টিকেল তো আমরা জানি এএন দিও বেসিক্যালি ডেটারমিনার হিসেবে কাজ করে। পজিটিভ একটু আগে বুঝে আসছি, এটা হচ্ছে এমন কিছু শব্দ বা ওয়ার্ড যেগুলো দিয়ে নিজের অধিকারে থাকে এমন কিছু বোঝায়, যেমন মাই পেন, আমার কলম, আওয়ার হাউস, আমাদের বাড়ি। হ্যাঁ, মাই, আওয়ার হচ্ছে এগুলো দিয়ে নিজের অধিকারে থাকে এমন কিছু বোঝায় এগুলো। নিউমেরালস মানে হচ্ছে সংখ্যাবাচক, যেমন 1 2, মানে এই সংখ্যাবাচকের পরও বেসিক্যালি ডেটারমিনার হয়ে থাকে। ডেমনস্ট্রেটিভ মানে হচ্ছে নির্দিষ্ট করে কোনো কিছু বোঝায় এমন কিছু, যেমন দিস পেন মানে ওই কলম, দিস পেন মানে ওইটা তোমার কলম, দ্যাট পেন মানে তোমার কলম এটা। তো দ্যাট পেন মানে ওই যে ওইটা তোমার কলম, মানে দিস দ্যাট দিয়ে কিন্তু আমি একটু নির্দিষ্ট করে কিন্তু বলে দিচ্ছি ওইটাই আপনার কলম, ওইটাই তোমার কলম। তো এরকম আর কি। সো ডেমনস্ট্রেটিভ ব্যাপারটাই হচ্ছে এরকম। আর কোয়ান্টিফায়ার্স বিষয়টা হচ্ছে পরিমাণবাচক। পরিমাণবাচক মানে মেনি মানে অনেকগুলা, নো একদম নাই। ঠিক আছে, এরপর হচ্ছে মোর মানে অনেক, মোর, মোস্ট, মেনি, নো। ঠিক আছে, এ লট অফ। হ্যাঁ, এ লট অফ একটু আগে বললাম, এ লট অফ এগুলো হচ্ছে বেসিক্যালি কোয়ান্টিফায়ার্স মানে পরিমাণবাচক। অর্থাৎ ডেটারমিনার জিনিসটা হচ্ছে বেসিক্যালি এগুলা। তো এগুলার পরে বেসিক্যালি কি হয়, জিরান্ট হয়। তো আমরা সবচেয়ে বেশি প্রয়োগ দেখি কিন্তু বিশেষ করে যে পজিটিভের ক্ষেত্রে এবং দেন হচ্ছে কোয়ান্টিফায়ার্সের ক্ষেত্রে। ঠিক আছে, তো এই জায়গাটা আমরা দেখব যে আফটার ডেটারমিনার মানে ডেটারমিনার পর কি হয়, বেসিক্যালি জিরান্ট হয়। কেমন এক্সাম্পল, যেমন হচ্ছে নো স্মোকিং, নো পার্কিং। এই যে স্মোকিংটা কি হবে, পার্কিংটা কি হবে, এ লিটল লার্নিং। ঠিক আছে, এ লার্নিংটা কি হবে, দেখেন এই যে এ লিটল লার্নিং মানে লার্নিংটা হচ্ছে জিরান্ট। কেন জিরান্ট, এ লিটল মানে খুব অল্প,
অল্প, এটা আসলে কোনটা? কোয়ান্টিফায়ার্স না? কোয়ান্টিফায়ার্স মানে পরিমাণবাচক, মানে অনেক বেশি, অনেক কম বা একদমই নাই। হ্যাঁ, তো পরিমাণবাচক যেগুলা, তো এই যে এ লিটল, এটা হচ্ছে তার মানে হচ্ছে ডেটামিনার। এই ডেটামিনার পর বেসিক্যালি কি হবে? জিরান্ট হবে। ঠিক আছে, যেমন এখানে দেখেন সাম বা এ লট অফ শপিং। এখন এই ব্যাপারটা হচ্ছে শপিংটা কি? শপিংটা জিরান্ট হবে, কারণ এ লট অফ মানে অনেক কিছু, বা সাম মানে কিছু। তো সাম বা এ লট অফ এগুলো বেসিক্যালি কি? কোয়ান্টিফায়ার্স। ঠিক আছে, কোয়ান্টিফায়ার্সের ব্যবহারটাই সবচেয়ে বেশি। নো পার্কিং মানে পার্কিংই করা যাবে না, নো। এই নোটা বেসিক্যালি কি? কোয়ান্টিফায়ার্স। তো বেসিক্যালি হচ্ছে কোয়ান্টিফায়ার্স হিসেবে বেসিক্যালি ডেটামিনার ইউজ হয়, আর ডেটামিনারের পর বেসিক্যালি কি হয়? এখানে জিরান্ট হয়। তো আমরা আশা করি বুঝতে পারতেছি যে নিয়ম হচ্ছে ডেটামিনারের পর জিরান্ট হবে। এখন বিষয়টা হচ্ছে ডেটামিনার জিনিসটা কি? ডেটামিনার জিনিসটা হচ্ছে এইগুলা। ঠিক আছে, এই 5টা ক্লাসিফিকেশনকে বেসিক্যালি ডেটামিনার বলা হয়। তবে সবচেয়ে বেশি ইউজ এই যে পজিটিভ আর কোয়ান্টিফায়ার্স। তো আমরা তো দেখলাম যে এখানে এই মাস্টার বইয়ে বেসিক্যালি হচ্ছে সব পরিমাণবাচক দিয়ে এখানে এক্সাম্পলগুলো দেওয়া, এবং এগুলো আসলে আসতে পারে হ্যাঁ কোয়ান্টিফায়ার্স হিসেবে। সো বেসিক্যালি হচ্ছে কোয়ান্টিফায়ার্স হিসেবে বুঝতে পারছি পরিমাণবাচক। নো স্মোকিং, স্মোকিং করাই যাবে না। নো পার্কিং, পার্কিং করাই যাবে না। এ লিটল লার্নিং, এ লিটল হচ্ছে পরিমাণবাচক। পরিমাণবাচক কোনো কিছুর পর যদি ভার্বের আইএনজি ফর্ম হয় সেটা বেসিক্যালি জিরান্ট হয়। তো এই হচ্ছে মোটামুটি ভাবে এই 6 নাম্বার নিয়ম। আর 7 নাম্বার নিয়ম হচ্ছে বেসিক্যালি ব্যতিক্রম। হ্যাঁ, ব্যতিক্রম বলতে এটা আসলে আসার মতো না, তবু আমরা একটু শিখে রাখবো। বেসিক্যালি হচ্ছে জাস্ট একটু একবার রিডিং দিব, এটা অতটা ইম্পর্টেন্ট নিয়ম, বিষয়টা এমন না। ক্যান্ট হেল্প, ক্যান্ট বিয়ার, বা হচ্ছে ইটস নো ইউজ বা গুড বা ওর্থ, এগুলোর পর যদি ভার্বের আইএনজি ফর্ম থাকে তাহলে সেটা হবে জিরান্ট। হ্যাঁ, সো এটা অতটা ইম্পর্টেন্ট না। যেমন হচ্ছে আই ক্যান নট হেল্প স্মোকিং, এই যে একটু আগে বলছে না ক্যান নট হেল্প, এই যে ক্যান নট হেল্প, এই ক্যান নট হেল্পের পর যদি ভার্বের আইএনজি ফর্ম থাকে তাহলে সেটা হবে জিরান্ট। এবার আই ক্যান নট বিয়ার বা স্ট্যান্ড হেয়ারিং ইন হার ক্রাই। সো এইখানে আই ক্যান নট বিয়ার বা স্ট্যান্ড হেয়ারিং হার ক্রাই। তো এখানে যে ব্যাপারটা যে এখানে বলছে হচ্ছে ক্যান বিয়ার বা স্ট্যান্ড, এটা যদি ক্যান বিয়ার বা স্ট্যান্ড যদি থাকে তারপর যদি ভার্বের আইএনজি ফর্ম হয় সেটা হবে জিরান্ট। ঠিক আছে, তারপর এখানে বলছে ইটস নো ইউজ, এই যে ইটস নো ইউজ বা ইউজ এই যে আর্গুইং, তার মানে এটাও কি হবে? জিরান্ট হবে। মানে ওরা বলতে চাচ্ছে যে যদি কোনো সেন্টেন্স আপনি ক্যান্ট হেল্প, ক্যান্ট বিয়ার, ইটস নো ইউজ এগুলো দেখেন, এগুলোর পরে যদি ভার্বের আইএনজি ফর্ম হয়, এই যে হেয়ারিং, স্মোকিং, যদি এরকম যদি ভার্বের আইএনজি ফর্ম হয় সেগুলো বেসিক্যালি কি হয়? জিরান্ট হয়। যদিও এটা আসলে ব্যতিক্রম নিয়ম, এটা হালকা একটু মনে রাখলেই হবে, মুখস্থ রাখবেন যে ক্যান্ট হেল্প, ক্যান্ট বিয়ার, ইটস নো ইউজ, ওর্থ এগুলোর পরে যদি ভার্বের আইএনজি থাকে তাহলে সেটা কি হবে? জিরান্ট, যেটা আমরা এই বাক্যে দেখেছি, যদিও এটা অতটা ইম্পর্টেন্ট নিয়ম না। তো এই হচ্ছে মোটামুটি জিরান্ট নিয়ে আলোচনা। তো জিরান্ট নিয়ে আলোচনার মধ্যে আমরা প্রথমত এই যে 1 নাম্বার নিয়ম, এই যে আমরা বেসিক্যালি হচ্ছে 1 নাম্বার নিয়মটা, এরপর দেন হচ্ছে 2 নাম্বার নিয়মটা, এরপর দেন 3 নাম্বার নিয়মটা আমরা ভালো মতো দেখবো, কারণ এই 3টা নিয়ম থেকে কোশ্চেন সবচেয়ে বেশি আসে। আর বাকিগুলো যেগুলো এখানে যে 4, 5, 6 এগুলো হালকা একটু রিডিং দিতে হবে, জাস্ট যতটুকু বললাম ততটুকু মনে রাখলেই হবে, এর বেশি না জানলেও চলবে। মোটামুটিভাবে এগুলো জানলেই মোটামুটি জিরান্ট আইডেন্টিফাই করা যাবে। তো পার্টিসিপল নিয়ে আলোচনার শুরুতে আমি একটা কথা বলি, বেসিক্যালি আমরা একদম শুরুতেই পার্টিসিপলের বেসিকটা ক্লিয়ার করে দিয়েছিলাম যে পার্টিসিপল বেসিক্যালি ভার্ব থেকে উদ্ভূত, ভার্ব থেকে আসে এবং বেসিক্যালি এটা অ্যাডজেক্টিভ হিসেবে কাজ করে। তো এখানে বলছে চুজ দ্য কারেক্ট সেন্টেন্স। তো চুজ দ্য কারেক্ট সেন্টেন্স বলতে কোনটা হবে? এ পার্টিসিপল ইজ এ ওয়ার্ড হুইচ ইজ পার্শিয়ালি এ ভার্ব অ্যান্ড পার্শিয়ালি অ্যান অ্যাডজেক্টিভ। ওই যে আমরা বলেছিলাম যে এটা মূলত কি হিসেবে কাজ করে? অ্যাডজেক্টিভ হিসেবে কাজ করে, এবং এটি মূলত ভার্ব থেকে আসছে। তো ভার্ব থেকে আসছে থেকে এটা কিছুটা হইলেও ভার্বের কাজ করবে এবং অ্যাডজেক্টিভ হিসেবে কাজ করবে। এটা একদম শুরুতে আমরা বলে দিয়েছিলাম যে জিরান্ট হচ্ছে বেসিক্যালি ভার্ব এবং নাউন, আর পার্টিসিপল হচ্ছে বেসিক্যালি ভার্ব এবং অ্যাডজেক্টিভ। তো একদম শুরুতে আলোচনা করার কারণে এখানে এত ডিটেলস এখানে বলছি না। আর এখানে যেমন বলতেছে প্রেজেন্ট পার্টিসিপল পারফর্মস দ্য ওয়ার্কস অফ, অবশ্যই পার্টিসিপল জিনিসটা থাকলে আমরা জানি কি কি নিয়ে কাজ করবে, বেসিক্যালি হবে অবশ্যই ভার্ব এবং অ্যাডজেক্টিভ। আমরা জানি পার্টিসিপল বেসিক্যালি ভার্ব থেকে এসেছে এবং কাজ করে মূলত অ্যাডজেক্টিভের ন্যায়। সো অ্যান্সার ইজ ভার্ব অ্যান্ড অ্যাডজেক্টিভ। এবং ইন দ্য সেন্টেন্স এ বার্কিং ডগ সেলডম বাইটস, এখানে এ বার্কিংটা বেসিক্যালি কি হবে? তো এই নিয়মটা আমি মূলত বুঝাবো এই যে এই 1 নাম্বার নিয়মটা বোঝানোর সময়। ঠিক আছে, তো 1 নাম্বার নিয়মটা বোঝানোর সময় বেসিক্যালি আমরা কি করব, এখন বুঝিয়ে দিব জিনিসটা আসলে কি। তো এখন আমি একটা কথা বলি যে পার্টিসিপল জিনিসটা আমরা কিভাবে বুঝবো। এখানে রুলস নাম্বার 1 বলেছে যে আর্টিকেল এবং নাউনের মাঝখানে যদি ভার্বের আইএনজি ফর্ম থাকে তাহলে বেসিক্যালি সেটা কি হয়? পার্টিসিপল হয়। ঠিক তেমনি আমরা যদি দেখি যেমন এই যে রোলিং স্টোন, এই রোলিং স্টোন যদি দেখি আর্টিকেল বলেছে, তো এই যে এ তো আর্টিকেল, আমরা তো জানি এ এন দি এগুলাকে কি বলা হয়? আর্টিকেল বলা হয়, যেটা একটু আগে আমি ডেটামিনারের এক্সাম্পল হিসেবে দেখাইছিলাম যে আর্টিকেল বলতে কি বোঝায়, আমরা তো জানি এ এন দি। তো আর্টিকেল আর হচ্ছে স্টোন, স্টোন মানে পাথর, পাথর তো হচ্ছে নাউন।
তো এই আর্টিকেল এবং নাউনের মাঝখানে যদি ভার্বের আইএনজি ফর্ম হয় সেটা বেসিক্যালি কি হবে, পার্টিসিপল হবে। সেটা কি হবে, পার্টিসিপল। তো অ্যান্সার কি হবে, পার্টিসিপল। এখন আপনারা বলতে পারেন তো এখানে তো আমাদের পার্টিসিপল নাই, আর থাকলেও সেটা হচ্ছে পারফেক্ট পার্টিসিপল। তো এখানে প্রেজেন্ট পার্টিসিপল, পাস্ট পার্টিসিপল, পারফেক্ট পার্টিসিপলের মধ্যে একটু তফাৎ আছে। তো বেসিক্যালি তাইলে কি আমাদের অ্যান্সার পারফেক্ট পার্টিসিপল হবে না? বেসিক্যালি হচ্ছে পার্টিসিপল বলতেই প্রেজেন্ট পার্টিসিপলকেই মূলত বোঝানো হয়ে থাকে, ঠিক আছে, যদি বাক্যের মধ্যে প্রেজেন্ট টাইপ অফ কথা মানে বর্তমান সময়ের কথা উল্লেখ থাকে। তো আপনারা জাস্ট একটা জিনিস ছোট্ট করে মনে রাখেন, একটু পরে আমি প্রেজেন্ট, পাস্ট, পারফেক্ট পার্টিসিপল একটু বলে দিব জাস্ট। তবে ব্যাপারটা হচ্ছে পার্টিসিপল বলতে বেসিক্যালি কি বোঝায়, প্রেজেন্ট পার্টিসিপলকেই বোঝায়। তো আমাদের তো এখানে অ্যান্সারে প্রেজেন্ট পার্টিসিপল নাই, কিন্তু আছে এই যে ভার্বাল অ্যাডজেক্টিভ। তো এই যে ভার্বাল অ্যাডজেক্টিভ আমি একদম মনে হয় প্রথমেই বলে দিয়েছিলাম যে একদম প্রথমে যদি মনে থাকে যে বেসিক্যালি হচ্ছে এই যে দেখেন পার্টিসিপলকে আমরা, পার্টিসিপল মূলত অ্যাডজেক্টিভ হিসেবে কাজ করে এবং এটি ভার্বাল অ্যাডজেক্টিভ হিসেবেও কি করা হয়, অভিহিত করা হয়। দ্যাট মিনস হচ্ছে এখন দেখেন আমাদের এটার অ্যান্সার তো বেসিক্যালি পার্টিসিপল। তো পার্টিসিপল তো অপশনে নাই, যদিও পারফেক্ট পার্টিসিপল আছে, কিন্তু আমি বলেছি যে পারফেক্ট পার্টিসিপল দেওয়া যাবে না। বেসিক্যালি পার্টিসিপল বলতেই প্রেজেন্ট পার্টিসিপলকেই বোঝায়। তো প্রেজেন্ট পার্টিসিপল তো নাই, আছে কিন্তু ভার্বাল অ্যাডজেক্টিভ, আর এই ভার্বাল অ্যাডজেক্টিভটাই মূলত বেসিক্যালি পার্টিসিপল। ঠিক আছে, আশা করি আমরা এই জিনিসটা বুঝতে পেরেছি যে আমরা তো বুঝতেই পেরেছি যে আর্টিকেল এবং হচ্ছে নাউনের মাঝখানে যদি ভার্বের আইএনজি ফর্ম থাকে সেটা বেসিক্যালি কি হবে, পার্টিসিপল হবে। তো এখন যেহেতু এখানে অপশনে কোনো পার্টিসিপল নাই, তার মানে ভার্বাল অ্যাডজেক্টিভটাই তো আমরা জানি পার্টিসিপল হিসেবে গণ্য, কারণ পার্টিসিপলের আরেকটা নাম হচ্ছে ভার্বাল অ্যাডজেক্টিভ। সো দিস ইজ দ্য অ্যান্সার উইচ ইজ কল্ড ভার্বাল অ্যাডজেক্টিভ। তো 111 দেখেন এখানে বলছে এ রোলিং স্টোন গেদার্স নো মোস। তো এখানে রোলিংটা কি হবে, একটু আগে বুঝালাম যে বেসিক্যালি হচ্ছে কি আর্টিকেল এবং হচ্ছে নাউনের মাঝখানে যদি থাকে সেটা কি হবে, পার্টিসিপল হবে। তো সেই হিসেবে তাহলে অ্যান্সার কি হবে, মূলত এটা পার্টিসিপল। এখন সবচেয়ে মজার ব্যাপার সেটা হচ্ছে এখানে অপশনে দেখেন পার্টিসিপল আছে আবার অ্যাডজেক্টিভও আছে। তো তাহলে কোনটা কি হবে, কারণ আমরা তো জানি পার্টিসিপল তো মূলত অ্যাডজেক্টিভ হিসেবে কাজ করে। তো সো এখানে অ্যান্সারটা আমরা কোনটা দিব। তো আসলে সবচেয়ে বেশি শুদ্ধ অ্যান্সার, সবসময় একটা জিনিস মনে রাখবেন, যদি কোনো অপশনে পার্টিসিপল এবং অ্যাডজেক্টিভ দুইটাই যদি থাকে তাহলে আমাদের সবচেয়ে বেশি প্রায়োরিটি দিতে হবে অ্যাডজেক্টিভকে। কারণ সবসময় মনে রাখবেন পার্টিসিপল কিন্তু কাজ করে মূলত অ্যাডজেক্টিভের মতো। হ্যাঁ, পার্টিসিপল কাজই করে হচ্ছে অ্যাডজেক্টিভের মতো, মানে ওর মতো কাজ করে। তো ওর মতো যেহেতু কাজ করে তার মানে ও ওকে কপি করে, ঠিক আছে। তো এই কারণে আসলে যদি অপশনে দুইটাই থাকে তাহলে সবসময় আপনারা কি করবেন, অ্যাডজেক্টিভকেই অ্যান্সার হিসেবে দিবেন, ঠিক আছে। কারণ আমরা একটা জিনিস দেখেন, কারণ একদম প্রথমে বলে দিচ্ছিলাম যে পার্টিসিপল বেসিক্যালি হচ্ছে অ্যাডজেক্টিভে নিয়ে কাজ করে এবং এটাকে ক্ষেত্র বিশেষ আমরা ভার্বাল অ্যাডজেক্টিভও বলে থাকি। তো অপশনে যদি পার্টিসিপল এবং অ্যাডজেক্টিভ দুইটাই থাকে তাহলে মূল পরিচয় হিসেবে বেসিক্যালি আমরা কি দিব, অ্যাডজেক্টিভ। কারণ ও অ্যাডজেক্টিভে নিয়ে কাজ করে মানে ওর মতো কাজ করে, তাহলে পার্টিসিপল অবশ্যই অ্যাডজেক্টিভকে কপি করে। তো যে একে কপি করতেছে তো এই তো আসলে মেইন, তাই না, যাকে কপি করতেছে সেই তো আসলে মেইন, তাই না। সো সেই হিসেবে ব্যাপারটা এখানে অ্যান্সারটা কি হবে, অ্যাডজেক্টিভ। যদিও এটা নিয়ে অনেক দ্বিধা বিষয় আছে, তো এখানে সুন্দরভাবে মাস্টার জাহাঙ্গীর স্যার এখানে অবশ্যই ভালো মতো এক্সপ্লেইন করে দিয়েছিল যে আসলে বেসিক্যালি এটা কি হবে, এটা আসলে অ্যাডজেক্টিভ হবে। সো এখানে লিখেও দিয়েছেন উনি যে রোলিং পার্টিসিপলটি নাউন স্টোনের পূর্বে বসে স্টোনকে কোয়ালিফাই করছে, ঠিক আছে, মানে এই যে নাউন আসলে অ্যাডজেক্টিভকে কোয়ালিফাই করছে বা মডিফাই করছে। তো এই জায়গাটা উনি লিখে দিয়েছে। তবুও আমরা একটু সুবিধার জন্য বলি যে বেসিক্যালি হচ্ছে একটু আগে যেহেতু নিয়ম শিখে আসছি যে এই যে আর্টিকেল এবং নাউনের মাঝখানে যে ভার্বের আইএনজি ফর্ম হবে সেটা পার্টিসিপল হবে। তো সেই হিসেবে অপশনে পার্টিসিপল যদি পার্টিসিপল থাকলে তো পার্টিসিপল দিব, আর পার্টিসিপল অ্যাডজেক্টিভ দুইটাই যদি অপশনে থাকে সেক্ষেত্রে অবশ্যই আমরা অ্যাডজেক্টিভকে প্রায়োরিটি দিব, কারণ পার্টিসিপল মেইনলি কাজ করে অ্যাডজেক্টিভের মতো, ঠিক আছে। সো অ্যাডজেক্টিভকে আমরা প্রায়োরিটি দিব। আর ঠিক তেমনি এখানে আমরা যদি একটু দেখি, এটা একটু পরে করি, যেমন এখানে বলছে ডো নট গেট ইনটু দ্য রানিং ট্রেন। তো দেখেন এই দা হচ্ছে দিটা হচ্ছে বেসিক্যালি আর্টিকেল, এ অ্যান্ড দি আর্টিকেল, আর ট্রেন তো ট্রেন, তো এটা হচ্ছে নাউন। তো নাউন আর আর্টিকেলের মাঝখানে, যে আর্টিকেল আর নাউনের মাঝখানে যদি ভার্বের আইএনজি ফর্ম হয় তাহলে সেটা কি হবে, বেসিক্যালি পার্টিসিপল হবে। সো এটা আমরা একটু আগে নিয়মে দেখে আসছি যে আর্টিকেল এবং নাউনের মাঝখানে যদি ভার্বের আইএনজি ফর্ম থাকে সেটা কি হবে, পার্টিসিপল হবে। যেমন দ্য নাইটিঙ্গেল ইজ এ সিঙ্গিং বার্ড। তো এ দেখেন এটা হচ্ছে কি, এটা হচ্ছে আর্টিকেল এবং বার্ড হচ্ছে পাখি মানে নাউন। তো এই আর্টিকেল এবং বেসিক্যালি নাউনের মাঝখানে যদি কোনো ভার্বের আইএনজি ফর্ম থাকে সেটা কি হবে, বেসিক্যালি পার্টিসিপল হবে। ঠিক তেমনি এ সুইমিং স্ন্যাক। তো এখানে দেখেন স্ন্যাক হচ্ছে নাউন মানে সাপ, আর এ হচ্ছে আর্টিকেল। এটা আমরা শুরু থেকে বলে আসছি যে এ এন দি হচ্ছে আর্টিকেল। সো আর্টিকেল এবং নাউনের মাঝখানে ভার্বের আইএনজি ফর্ম থাকলে সেটা বেসিক্যালি কি হবে, এটা হচ্ছে কি হবে, যদি আর্টিকেল এবং নাউনের মাঝখানে যদি থাকে সেটা বেসিক্যালি পার্টিসিপল হবে। তো আশা করি আমরা বুঝতে পেরেছি বিষয়টা কি।
এবং এখানে যদি আমরা একটু দেখি, যেমন এখানে 112 নম্বর কোশ্চেন যখন সলভ করতে যাব, তো 112 নম্বর কোশ্চেন সলভ করার সময় আমরা দেখব যে এডুকেশন ইজ দ্য মোস্ট প্রেসিং নিড অফ টাইম। তো এখানে প্রেসিং জিনিসটা কি? তো বেসিক্যালি হচ্ছে আমরা অনেক সময় এখানে যদি আমরা দেখি যে দি হচ্ছে আর্টিকেল, আর্টিকেলের পর হচ্ছে বেসিক্যালি কি হয়, আর্টিকেল এবং নিড হচ্ছে প্রয়োজন, হ্যাঁ প্রয়োজন। তো এটা কিন্তু নাউন। তো আর্টিকেল এবং নাউনের মাঝখানে যেটা থাকে ভার্বের আইএনজি ফর্ম, সেটা কি হবে? বেসিক্যালি পার্টিসিপল হবে। যদি এখানে মোস্ট শব্দটা আছে, মোস্ট শব্দটা হচ্ছে সবচেয়ে বড় প্রয়োজন শিক্ষা, তো ওই সবচেয়ে বড় এই কারণে মোস্ট শব্দটা সুপারলেটিভ ফর্ম হিসেবে এখানে আছে। তো এটা আসলে জাস্ট হচ্ছে বাক্যের মধ্যে একটা গুরুত্বপূর্ণ বোঝানোর জন্য মোস্ট শব্দটা দিয়ে দিয়েছে। সো আমরা এটাকে আসলে ওইভাবে কাউন্ট করব না, আমরা দেখব যে এখানে আর্টিকেল এবং নাউনের মাঝখানে ভার্বের যে আইএনজি ফর্ম আছে সেটাকে কি বলা হয়? বেসিক্যালি পার্টিসিপল বলা হয়। ঠিক আছে, এই মোস্ট শব্দটা দেওয়া হয়েছে বেসিক্যালি হচ্ছে এই বাক্যের সবচেয়ে বড় প্রয়োজন এডুকেশন, মানে শিক্ষাটা আমাদের সময়ের সবচেয়ে বড় প্রয়োজন, ওই সবচেয়ে বড় মোস্ট পাওয়ারফুল মানে মোস্ট ইয়েটা দেওয়ার জন্য, মানে বাক্যের অর্থকে একটু গাঢ় করার জন্য বেসিক্যালি মোস্ট শব্দটা ইউজ করা হয়েছে। ঠিক আছে, সো এটা আসলে আমরা ধরি না। তো বেসিক্যালি হচ্ছে দেখেন এই যে আর্টিকেল এবং নাউনের মাঝখানে বেসিক্যালি কি, এটা ভার্বের আইএনজি ফর্ম, তার মানে এটা পার্টিসিপল। ঠিক আছে, তো নিড বেসিক্যালি প্রয়োজন, হ্যাঁ প্রয়োজন, বেসিক্যালি প্রয়োজন জিনিসটা হচ্ছে নাউন আর দি হচ্ছে আর্টিকেল। সো এটা একটু এভাবে আমরা মনে রাখবো। আর আমরা যদি এভাবেও মনে রাখতে না পারি, এটা তো রুলস যে বেসিক্যালি আর্টিকেল এবং হচ্ছে নাউনের মাঝখানে যদি ভার্বের আইএনজি ফর্ম হয় সেটা বেসিক্যালি পার্টিসিপল হয়। এখন আমরা যদি এটাও মনে রাখতে না পারি তাহলে অন্য আরেকটা ভাবে মনে রাখতে পারবো। সেটা কিভাবে? সেটা হচ্ছে দেখেন, ওই যে আমি একটা নিয়ম হয়তো শিখাইছিলাম, ওই যে শেষ ওয়ার্ড প্লাস ইস প্লাস ভার্বের আইএনজি দিয়ে যদি মিনিংফুল কোনো সেন্টেন্স হয় তাহলে সেটা হবে পার্টিসিপল, এবং যদি মিনিংফুল সেন্টেন্স না হয় সেটা হবে জিরান্ট। যেমন একটা জিনিস দেখেন, এই যে রোলিং স্টোন, আমি যদি একটু চিন্তা করি, ওই যে আমার যে নিয়মটা শেষ ওয়ার্ড বলতে ওই যে আন্ডারলাইনকৃত ওয়ার্ডের আন্ডারলাইনকৃত অংশের পর যে ওয়ার্ডটা থাকে তাকে বলতেছিলাম হচ্ছে শেষ ওয়ার্ড। ওই যে একটু আগে মনে হয় আপনাদের দেখিয়েছিলাম, ঠিক না? এই যে এইভাবে করে দেখিয়েছিলাম, ওই যে শেষ ওয়ার্ড প্লাস ইস প্লাস ভার্বের আইএনজি। এখন শেষ ওয়ার্ড বলতে মূলত বোঝাচ্ছে ওই যে ওই আন্ডারলাইনকৃত অংশের পর যে ওয়ার্ডটা থাকে সেটাকে আমি হয়তো বলছি শেষ ওয়ার্ড। তো স্টোন, এরপর আমার হচ্ছে ইস, স্টোন ইজ রোলিং। ঠিক আছে, স্টোন ইজ রোলিং, পাথর মনে করুন ঘুরছে। তো এটা কিন্তু আসলে হয়, এটা কিন্তু একটা মিনিংফুল সেন্টেন্স। তো মিনিংফুল সেন্টেন্স হলে সেটা কি হবে? পার্টিসিপল হবে। ঠিক তেমনি আমরা যদি এখানে আসি যে দ্য রানিং ট্রেন, আমি যদি ওই যে শেষ ওয়ার্ড বলতে তো আন্ডারলাইনকৃত অংশের পর যে ওয়ার্ডটা আছে এটাকে আমি শেষ ওয়ার্ড বলি, শেষ ওয়ার্ড ট্রেন। এরপর দেন হচ্ছে আমার নিয়ম অনুযায়ী ইজ, ট্রেন ইজ রানিং। হ্যাঁ, ট্রেন কিন্তু দৌড়াচ্ছে বা রানিং হচ্ছে, তাই না? ট্রেন তো রান করছে, তার মানে এটাও কিন্তু একটা মিনিংফুল বাক্য। তো মিনিংফুল বাক্য হওয়ার কারণে এটা কি হবে? পার্টিসিপল। ঠিক আছে, যেমন এই যে এ সিঙ্গিং বার্ড, এখন আমি যদি বলি ওই যে শেষ ওয়ার্ড বলতে বার্ড, এরপর দেন আমার নিয়ম অনুযায়ী ইজ, এই যে বার্ড ইজ সিঙ্গিং, মানে পাখি গান গায়, এবং এটাও কিন্তু মিনিংফুল একটা বাক্য, এবং তাইলে আমি বলতে পারবো কি সিঙ্গিংটা হচ্ছে পার্টিসিপল। হ্যাঁ, দেখছেন যে শেষ ওয়ার্ড প্লাস হচ্ছে ইজ, তারপর হচ্ছে দেন ভার্বের আইএনজি ফর্ম দিয়ে আমি কিন্তু বুঝিয়ে দিতে পারতেছি যে এটা আসলে বেসিক্যালি কি, এই যে ভার্বের আইএনজিটা পার্টিসিপল। যদি মিনিংফুল বাক্য না হইতো তাহলে আমি বলতাম জিরান্ট। যেমন এ সুইমিং স্ন্যাক, তো আমি বলতে পারি স্ন্যাক ইজ সুইমিং। ঠিক আছে, স্ন্যাক ইজ সুইমিং। এই যে আমার যদি বলি শেষ ওয়ার্ড বলতে যে আন্ডারলাইনকৃত অংশের পর যে ওয়ার্ডটা থাকে তাকে বলতেছি আমি শেষ ওয়ার্ডের সাথে ইজ, তারপর ভার্বের আইএনজি, স্ন্যাক ইজ সুইমিং। তো স্ন্যাক, হ্যাঁ অবশ্যই সাপ সাঁতার কাটতে পারে, তার মানে এটাও হচ্ছে একটা সত্য বাক্য, বা এটা বাক্যটা হয় এই কারণে এটা কি হবে? পার্টিসিপল। ঠিক আছে, তো এভাবে আপনারা মনে রাখতে পারেন। হ্যাঁ, তো এভাবে আমরা মনে রাখতে পারবো যে ওই আন্ডারলাইনকৃত অংশের পর যে ওয়ার্ডটা আছে সে ওয়ার্ড, এরপর দেন ইজ, তারপর দেন ভার্বের আইএনজি, এটা দিয়ে যদি একটা মিনিংফুল হয়, যেমন স্টোন ইজ রোলিং, এরপর দেন হচ্ছে এই যে দ্য রানিং ট্রেন ইজ রানিং। হ্যাঁ, এরপর দেন এ সিঙ্গিং বার্ড ইজ সিঙ্গিং। হ্যাঁ, এই যে আমার এই সূত্র অনুসারে তাহলে বলতে পারবেন যে মিনিংফুল বাক্য হলে সেটা কি হবে? পার্টিসিপল হবে। ঠিক আছে, সো এই হচ্ছে মোটামুটিভাবে কাজ। আর যদি এটা না থাকে তাহলে প্রথম যে নিয়মটা এটা মনে রাখবেন যে আর্টিকেল এবং নাউনের মাঝখানে যেটা থাকে সেটা হচ্ছে পার্টিসিপল। আর আমি একটু আগে বলেছি যে পার্টিসিপল এবং অ্যাডজেক্টিভ দুইটাই যদি অপশনে থাকে তাহলে বেসিক্যালি সেটা অ্যাডজেক্টিভই হয়, কারণ বেসিক্যালি পার্টিসিপল কাজ করে অ্যাডজেক্টিভের মতো। ঠিক আছে, যদিও দুইটাই অপশন কারেক্ট, পার্টিসিপলও কারেক্ট অ্যাডজেক্টিভও কারেক্ট, তবে মোস্ট অ্যাপ্রোপ্রিয়েট হচ্ছে অ্যাডজেক্টিভ, কারণ পার্টিসিপল কাজ করে অ্যাডজেক্টিভের মতো, ওর মতো কাজ করে, মানে ওকে কপি করে। তো দ্যাট মিনস হচ্ছে ওই আসলে মেইন, তাই কারণে অ্যান্সার ইজ অ্যাডজেক্টিভ। তো আশা করি আমরা 1 নম্বর নিয়মটা বুঝতে পেরেছি। তারপর যদি আমি 2 নম্বর নিয়মে আসি, এটা অনেক আগে আমি আলোচনা করে দিয়েছিলাম। ওই যে মনে আছে যে ট্রান্সিটিভ আর ইনট্রান্সিটিভ নিয়ে আলোচনা করেছিলাম, যে বেসিক্যালি বলেছিলাম যে যদি
ট্রানজিটিভ ভার্বের পর যদি আন্ডারলাইন থাকে তাহলে সেটা হবে জিরান্ট, আর যদি ইনট্রানজিটিভ ভার্বের পর যদি আন্ডারলাইনটিতে অংশ থাকে তাহলে সেটা হবে বেসিক্যালি পার্টিসিপল। তো ট্রানজিটিভ ইনট্রানজিটিভ কিভাবে বুঝবো সেটা আগেও বলে দেওয়া হয়েছে, একটু আগে অনেক ডিটেলস আমরা আলোচনা করেছি। সেটি হচ্ছে যে যেমন দেখেন এটা হচ্ছে একটা ভার্ব কেম, আসা, তো এটা ট্রানজিটিভ নাকি ইনট্রানজিটিভ সেটা কিভাবে বুঝবো? তারপরে আমি যদি ইট দিই, যেমন কেম ইট মানে এটি আসো, এরকম কি হয়? এটা তো হচ্ছে না। মানে ভার্বের পর আমি যদি ইট বসিয়ে যদি মিনিংফুল কিছু দাঁড় করাতে পারি তাহলে সেটা হবে ট্রানজিটিভ ভার্ব, আর যদি ভার্বের পর ইট বসিয়ে মিনিংফুল কিছু না দাঁড় করাতে পারি সেটি হবে ইনট্রানজিটিভ ভার্ব। তো আমার এই বাক্যে কেম কিন্তু ইনট্রানজিটিভ ভার্ব, কারণ দেখেন কেমের পর আমি যদি ইট বসি, কেম ইট মানে এটি আসে, এটা তো হয় না, ঠিক আছে? সো এটা যেহেতু হচ্ছে না, মিনিংফুল কোনো বাক্য হচ্ছে না, তার মানে এটা হবে ইনট্রানজিটিভ ভার্ব। আর ইনট্রানজিটিভ ভার্বের পর বেসিক্যালি কি হবে? এটা কি হবে? পার্টিসিপল হবে, যেটা আমরা দেখে আসছি। আর ট্রানজিটিভ ভার্বের পর কি হইতো বলতো? তো সেটা হচ্ছে আমাদের জিরান্ট হতো, যেটা আমরা এখানে বুঝিয়ে আসছিলাম। এই যে ট্রানজিটিভ ইনট্রানজিটিভ, এই যে এই নিয়মের ক্ষেত্রে এই যে দেখেন এই যে স্টপ ইট পড়িয়েছিলাম, যে স্টার্ট ইট, হ্যাঁ, মানে একটা ভার্বের পর যদি ইট বসিয়ে যদি মিনিংফুল কিছু দাঁড় করানো যায় তাহলে ওই ভার্বটি হবে ট্রানজিটিভ, আর যদি ওই ভার্বের পর যদি ইট বসিয়ে মিনিংফুল কিছু দাঁড় করানো না যায় সেটি হবে ইনট্রানজিটিভ ভার্ব, ঠিক আছে? আমরা ডিটেলস ওই সময় আলোচনা করে দিয়েছিলাম, তো আশা করি এখন আর ডিটেলস বলার দরকার নেই। আমরা বুঝিয়ে গিয়েছি ট্রানজিটিভ আর ইনট্রানজিটিভের মধ্যে পার্থক্য। জাস্ট ইনট্রানজিটিভ ভার্বের পর বেসিক্যালি কি হবে? ইনট্রানজিটিভ ভার্বের পর বেসিক্যালি হচ্ছে পার্টিসিপল হবে, এটা শুধু জাস্ট আমরা মনে রাখবো। ঠিক তেমনি 117 নম্বর এটাও ঠিক সেম। ওই যে শি ওয়েন্ট, এই যে ওয়েন্টটা দেখেন, এই যে ওয়েন্ট হচ্ছে ওয়েন্ট ইট কি হয়? মানে ওয়েন্ট ইট, তো এটা তো আসলে মিনিংফুল হচ্ছে না, তো এই কারণে ড্যান্সিংটা হচ্ছে কি হবে? পার্টিসিপল বেসিক্যালি হবে, ঠিক আছে? যেমন হচ্ছে এখানে দেখেন প্রেজেন্ট পার্টিসিপল, যে আমি একটু আগে বলেছিলাম যে পার্টিসিপল মেইনলি কাজ করে কিন্তু প্রেজেন্ট পার্টিসিপল হিসেবে, ঠিক আছে? আর আমরা যদি আরেকটু অন্যভাবে বুঝি, মনে করেন যে কেউ বুঝতেছেন না অন্যভাবে, এই যে 117 নাম্বারটা, এই যে দেখেন ওই যে আমি মনে হয় ওই যে সাবজেক্ট, এটা কিন্তু ভার্বের পর বেসিক্যালি কি বসে? অ্যাডভার্ব, ওই যে মনে আছে? তো এই অ্যাডভার্বের পর বেসিক্যালি আমরা কি দেখেছিলাম? জিরান নাকি পার্টিসিপল? একটু চিন্তা করলে বুঝতে পারবেন, আমি বলে দিয়েছিলাম পার্টিসিপল হবে, কারণ আমরা জানি প্রিপোজিশনের পর বেসিক্যালি কি হয়? হ্যাঁ, প্রিপোজিশনের পর বেসিক্যালি আমরা জানি যে জিরান্ট হয়। আর বেসিক্যালি অনেক সময় আমরা দেখেছিলাম যে প্রিপোজিশন হওয়ার পরও সেটা হচ্ছিল না, সেটা কোথায়? এই যে আমরা এখানে দেখেছিলাম, এই যে এখানে বেসিক্যালি পিজি মেথড যখন আলোচনা করেছি, এই যে এখানে বলে দিয়েছিলাম, এই যে এখানে এই যে দেখেন যে ইন আউট, ইনসাইড, আউটসাইড, এগুলো বেসিক্যালি কি? এগুলো আসলে দেখে মনে হচ্ছে এগুলো তো প্রিপোজিশনই, কিন্তু বাক্যে এগুলো অ্যাডভার্ব হিসেবে ব্যবহৃত হয়। কিভাবে অ্যাডভার্ব হিসেবে ব্যবহৃত হয়? ওই কারণ যেহেতু ভার্বের পর অ্যাডভার্ব বসে, ঠিক আছে? ভার্বের পর অ্যাডভার্ব বসে, তো আউট তো এখানে অ্যাডভার্ব, তো সেই হিসেবে অ্যাডভার্বের পর বেসিক্যালি জিরান্ট হয় না, হয় হচ্ছে পার্টিসিপল। যদি এটা প্রিপোজিশন হইতো এগুলোর মতো, এই যে প্রিপোজিশনের পর তো বেসিক্যালি আমরা কি, এই যে পিজি মেথড, প্রিপোজিশনের পর জিরান্ট হয়, তাই না বিষয়টা? তো সেই হিসেবে তো এটা তো আর প্রিপোজিশন না, তো প্রিপোজিশন না হওয়ার কারণে বেসিক্যালি এটা কি? এটা অ্যাডভার্ব। কেমনে বুঝলাম? এই যে ভার্বের পর সচরাচর কি বসে? অ্যাডভার্ব বসে। ঠিক তেমনি হি কেম মানে আসা, এটাও একটা ভার্ব, মানে কাজ। ভার্বের পর বেসিক্যালি কি বসে? অ্যাডভার্ব, হ্যাঁ, যেটা আমি বুঝিয়েছিলাম। অ্যাডভার্বের পর তো আর বেসিক্যালি জিরান্ট হবে না, হবে কি? পার্টিসিপল, হ্যাঁ। সো এখানে যেটা ইন দেখে মনে হচ্ছিল প্রিপোজিশন, বাট এটা প্রিপোজিশন না, এটা কি হবে? এটা হচ্ছে প্রিপোজিশন না, এটা হচ্ছে অ্যাডভার্ব। কিভাবে অ্যাডভার্ব? হচ্ছে ভার্বের পর সচরাচর বসে অ্যাডভার্ব, এরপরে হবে হচ্ছে পার্টিসিপল, ঠিক আছে? সো এইভাবে করে আমরা মূলত এখানে শিখে আসছি। এটাও ঠিক সেম অনেকটা ওই জিনিসটা ইন্ডিকেট করে, শি ওয়েন্ট অ্যাওয়ে ড্যান্সিং। তো আমরা এভাবে করে মনে রাখবো, জাস্ট যাদের আসলে মনে রাখতে সমস্যা তারা এভাবে, যে সাবজেক্ট, এটা মনে করেন ভার্বের পর অ্যাডভার্বের পর তো আর জিরান্ট হয় না, হয়ে যাবে পার্টিসিপল, ঠিক আছে? সো এই হচ্ছে মোটামুটি ভাবে পার্টিসিপলের হচ্ছে নিয়ম। তো আমরা 1 নম্বর আর 2 নম্বর নিয়ম শিখার পর বেসিক্যালি এখানে 3, 4, 5 নং নিয়ম আছে, যদিও এই 3টা নিয়ম অতটা গুরুত্বপূর্ণ না এবং পরীক্ষাও আসবে না। বেসিক্যালি হচ্ছে ওই 1 নম্বর আর হচ্ছে এই যে 1 নম্বর আর 2 নম্বর নিয়ম থেকে বেসিক্যালি কোশ্চেন হবে। তো এই 3, 4, 5টা হয়তো আপনারা একবার রিডিং দিয়ে যেতে পারেন, রিডিং দিলেই মোটামুটি ভাবে হবে, যদিও অতটা ইম্পর্টেন্ট না। আর আপনারা একটা জিনিস দেখেন, এতক্ষণ ধরে নিয়ম শিখার পর জিরানটা খুব ভালো মতো দেখছেন, একদম A to Z। তো জিরান্টের নিয়মগুলো যদি এখানে অ্যাপ্লাই না হয় তাহলে ডেফিনেটলি সেটা পার্টিসিপল হবে। তো আমাদের নতুন করে কি আর এটা শেখার দরকার আছে? যেমন আপনি দেখেন এই যে সাডেনলি ফাইন্ডিং হিমসেলফ অ্যালোন, তো এই বাক্যে ফাইন্ডিংটা কি? এখন আপনি জিরান্টের নিয়মগুলো অ্যাপ্লাই করেন, তো দেখেন তো জিরান্টের নিয়মগুলো আছে কিনা। যেমন সাডেনলি,
আমরা জানি যে ভার্বের সাথে যদি এলওয়াই থাকে সেটা কি হয়, অ্যাডভার্ব হয়। ঠিক আছে, সো এখন ব্যাপারটা হচ্ছে ভার্বের সাথে যদি এলওয়াই থাকে সেটা হচ্ছে অ্যাডভার্ব। এই যে অ্যাডভার্ব দ্বারা ভার্ব প্লাস আইএনজি, এখন অ্যাডভার্বের পর আমি তো অ্যাডভার্বের পর কি হয়, জিরান্টে তো তা কখনো বলিই নেই, তার মানে জিরান্টের কোনো নিয়ম অ্যাডভার্বের সাথে সম্পৃক্ত নয়, তার মানে এটা ডেফিনেটলি পার্টিসিপল হবে। দেখছেন, তার মানে আমি রুলসগুলো না পড়েও, এই 3, 4, 5 রুলসগুলো না পড়েও আমি বুঝে যাচ্ছি যে এটা বেসিক্যালি কি হবে, এটা হচ্ছে পার্টিসিপল হবে, এবং বেসিক্যালি আমরা জানি যে সেটা প্রেজেন্ট পার্টিসিপলই হয়ে থাকে। তো এই যে এখানে অ্যান্সার ইজ প্রেজেন্ট পার্টিসিপল। হ্যাঁ, সো এখানে আমাদের এখানে আছে যে প্রেজেন্ট পার্টিসিপল অপশন হিসেবে। তো এখন ব্যাপারটা হচ্ছে দেখেন আমি কেমনে বের করে ফেলেছি, দেখেন সাডেনলি এটা হচ্ছে অ্যাডভার্ব ছিল, মানে ভার্বের সাথে এলওয়াই হলে সেটা অ্যাডভার্ব হয়। এখন বেসিক্যালি হচ্ছে অ্যাডভার্বের পর আমি জিরান নিয়ে যে এত আলোচনা করছি সেখানে তো অ্যাডভার্ব সংশ্লিষ্ট কোনো কথাই বলি নাই জিরান নির্ণয়ের ক্ষেত্রে। তো যেহেতু অ্যাডভার্বের সাথে জিরান্টের কোনো সম্পর্ক নাই, তার মানে ডেফিনেটলি সেটা কি হবে, পার্টিসিপল হবে। তাইলে আমার তো আর নিয়মটা মুখস্থ করাও লাগছে না। তো ঠিক তেমনি এটার ক্ষেত্রে ঠিক সেম, আপনি চেষ্টা করেন জিরান্টের যে নিয়মগুলো শিখছেন সেগুলো এখানে অ্যাপ্লাই হয় কিনা, যদি অ্যাপ্লাই না হয় ডেফিনেটলি সেটা কি হবে, পার্টিসিপল হবে। ঠিক আছে, ঠিক তেমনি এটাও ঠিক, এই যে রাইডিং এ হর্স, হি ওয়েন্ট টু এ ডিস্ট্যান্ট প্লেস, তো এখানে দেখবেন যে রাইডিংটা বেসিক্যালি কি, তো এখানে ব্যাপারটা হচ্ছে জিরান্টের নিয়মগুলো অ্যাপ্লাই করার চেষ্টা করেন, জিরান্টের নিয়মগুলো যদি না হয় তাহলে ডেফিনেটলি সেটা কি হবে, পার্টিসিপল হবে। তো এভাবে করে নতুন নতুন নিয়ম আর আমাদের মুখস্থ করা লাগছে না। তো না যদিও পড়লে ভালো, বাট যারা বেশি মনে রাখতে পারবেন না তারা বেসিক্যালি কি করবেন, ওই জিরান্টের নিয়মগুলো এখানে অ্যাপ্লাই করার চেষ্টা করবেন, যদি না হয় সেটা কি হবে, পার্টিসিপল হবে। ঠিক আছে, সো যদি সমস্যা থাকে তাহলে আমাকে বলবেন, কোনো সমস্যা নেই। আমি তো আপনাদের সমস্যা বের করার জন্য একটা বলেছিলাম যে এই ভিডিও দেখার পর জিরান পার্টিসিপলে যদি কোনো সমস্যা হয় সেটা আমাকে জানালে আমি ফিরতি আরেকটা ভিডিও বানিয়ে দিব যাদের যে যে সমস্যা। হ্যাঁ, সো এটা নিয়ে কোনো সমস্যা নাই, কারণ আর মেইন জিনিসগুলো আমি পড়িয়ে দিয়েছি। সো এগুলো না পড়লেও আপনাদের কোনো সমস্যা নাই, কারণ এগুলো আসলে পরীক্ষা আসবে না। সো আর আরেকটা জিনিস হচ্ছে এখানে আরেকটা জিনিস আমরা দেখতে পারি, সেটা হচ্ছে আর জিনিস দরকার হচ্ছে এই পৃষ্ঠাটা, এই যে 2 স্পেশাল রুলস অফ জিরান্ট অ্যান্ড পার্টিসিপল, এটা দেখতে হবে। মাঝখানে যেগুলো আছে সেগুলো দেখার দরকার নাই, এই যে পারফেক্ট পার্টিসিপল এগুলো দেখার দরকার নেই, এগুলো দেখার দরকার নেই। এগুলো বেসিক্যালি হচ্ছে জিরান্ট পার্টিসিপল যে আইডেন্টিফিকেশন, এটাই বেসিক্যালি আমাদের একটু দরকার। এটা আসলে আমি আগেও একটু আলোচনা করে দিয়েছি, আপনারা দেখেন এই যে পারবেন। এই সুইমিং স্ন্যাক, ওই যে আমি বলেছিলাম এখানে বলতে চাচ্ছে তারা সুইমিংটা কি হবে, জিরান্ট নাকি পার্টিসিপল। হ্যাঁ, সো আমি ওই যে বলেছিলাম, ওই যে মনে আছে যে শেষ ওয়ার্ড প্লাস ইস প্লাস হচ্ছে ভার্বের আইএনজি, তো এখানে শেষ ওয়ার্ড বলতে আমি বলেছিলাম যে ওই যে আন্ডারলাইনকৃত ওয়ার্ডের পর ধরুন হচ্ছে এখানে সুইমিংটা কি, হ্যাঁ এই সুইমিংটা কি, তো এখানে এই সুইমিংটা কি হবে, জিরান নাকি পার্টিসিপল। ওই যে আন্ডারলাইনকৃত অংশের পর যে ওয়ার্ডটা থাকে সেটাকে আমি বলেছি শেষ ওয়ার্ড। স্ন্যাক, স্ন্যাক ইজ সুইমিং, ওই যে দেখেন এইভাবে লিখে দিয়েছে, স্ন্যাক ইজ সুইমিং। তো এখন দেখেন স্ন্যাক হচ্ছে সাঁতার কাটে, সাপ সাঁতার কাটে, একটা মিনিংফুল বাক্য হচ্ছে। তো মিনিংফুল যদি বাক্য হয় তাহলে সেটা কি হবে, পার্টিসিপল হবে। ওই যে আমি বলেছিলাম যদি মিনিংফুল বাক্য হয় ওই আমার ওই সূত্রের সাহায্যে, হ্যাঁ ওই সূত্রটা আসলে বেসিক্যালি এমনিতেই সব জায়গায় পাওয়া যায়, বাট এটা দেখা গেল যে ওই সূত্রটার সাহায্যে আপনি কি করবেন, শেষ ওয়ার্ড প্লাস ইজ প্লাস ভার্বের আইএনজি যদি এভাবে বসান তাহলে আপনারা বুঝতে পারবেন কি সেটা কি হবে, পার্টিসিপল যদি মিনিংফুল হয়। যেমন এই সুইমিং পুল, আমি যদি বলি পুল ইজ সুইমিং, ঠিক আছে, পুল তো আর সাঁতার কাটতে পারে না, তো এটা তো মিনিংফুল বাক্য না, যার কারণে এখানে সুইমিংটা হবে জিরান্ট। ঠিক আছে, অর্থাৎ দেখেন একটা বাক্যে সুইমিং পার্টিসিপল, আরেকটা বাক্যে সুইমিং হচ্ছে জিরান্ট। এটা কিভাবে, ওই যে সূত্রটা ছিল শেষ ওয়ার্ড, শেষ ওয়ার্ড বলতে আন্ডারলাইনকৃত অংশের পর যে ওয়ার্ডটা থাকে সেটাকে বলে শেষ ওয়ার্ড। শেষ ওয়ার্ড প্লাস ইজ প্লাস ভার্বের আইএনজি মানে স্ন্যাক ইজ সুইমিং। তো স্ন্যাক ইজ সুইমিং মানে সাপ তো আর সাঁতার কাটে না, সাপ সাঁতার কাটতে পারে, তার মানে এটা মিনিংফুল বাক্য, যার কারণে এটা পার্টিসিপল হবে। আর এই সুইমিং পুল, পুল ইজ সুইমিং, তো পুল তো আর সাঁতার কাটতে পারে না, যার কারণে এটা জিরান্ট হবে। ঠিক তেমনি এ স্লিপিং বেবি, আমি যদি বলি বেবি ইজ স্লিপিং, ওই যে শেষ ওয়ার্ড প্লাস ইজ প্লাস ভার্বের আইএনজি, বেবি ইজ স্লিপিং, হ্যাঁ বাচ্চা তো ঘুমাতে পারে, তার মানে এটা পার্টিসিপল। এই স্লিপিং রুম, রুম ইজ স্লিপিং, হ্যাঁ রুম কি ঘুমাইতে পারে, এটা তো সম্ভব না, যার কারণে এটা হবে জিরান্ট। সো এই হচ্ছে মোটামুটিভাবে ওই জিরান্ট আর পার্টিসিপলের মধ্যে বেসিক টু যে স্পেশাল রুলস, এটা আমরা অনেক আগেই পার্টিসিপল জিরান্টের ক্ষেত্রে বলে ফেলেছি, তো এই ক্ষেত্রে আর আলোচনা বেশি একটা করা লাগলো না। আর আমরা এটা জাস্ট হয়তো একটু দেখে নিতে পারি যে এখানে দুইটা এক্সাম্পল আছে, যেমন হচ্ছে 155 আর 156 নাম্বার। তো নিচে যে দুইটি উদাহরণ আছে বেসিক্যালি হচ্ছে এগুলো আসলে বেসিক্যালি বেশি একটা পরীক্ষা আসে না, যদিও 37তম বিসিএস এই কোশ্চেনটা এসেছিল যে ইরিগেশন ইজ এনলাইটেনিং। সো এই এনলাইটেনিং কি জিরান্ট হবে নাকি পার্টিসিপল হবে। বেসিক্যালি হচ্ছে একটা জিনিস মনে রাখবেন যে বি ভার্বের পর এম ইজ আর ওয়াজ ওয়ার, এগুলো আমরা জানি যে বি ভার্ব, এই বি ভার্বগুলোর পর বেসিক্যালি বাক্যে অ্যাডজেক্টিভ বসে। ঠিক আছে, যেমন এডিকশন ইজ এনলাইটিং, এনলাইটিং হচ্ছে একটা গুণ, তো এই গুণ যদি বুঝায় মানে বি ভার্বের পর বেসিক্যালি তো আমরা জানি যে অ্যাডজেক্টিভ বসে, তো বি ভার্বের পর যেহেতু অ্যাডজেক্টিভ বসে আর এনলাইটেনিং মানে হচ্ছে একটা গুণ, মনে করেন শিক্ষা, শিক্ষা আলোকিত হয়। ঠিক আছে, সো
এরকম ধরনের যদি গুণ বোঝায় সেটা বেসিক্যালি অ্যাডজেক্টিভ হয়। আর আমরা খুব ভালো মতোই জানি অ্যাডজেক্টিভ কি জিরান্ড নাকি পার্টিসিপল, অবশ্যই পার্টিসিপল, কারণ পার্টিসিপলই বেসিক্যালি অ্যাডজেক্টিভের ন্যায় কাজ করে, তো সেই হিসেবে এনলাইটেনিং কি হবে, পার্টিসিপল হবে। তো আমরা এভাবে মনে রাখবো। ঠিক তেমনি দ্য গার্ল ড্যান্সিং ইজ মাই ডটার, সো এখানে ড্যান্সিংটা হচ্ছে আপনার হচ্ছে কি অ্যাডজেক্টিভ, সো অ্যাডজেক্টিভ হওয়ার কারণে এটা বেসিক্যালি কি হবে, পার্টিসিপল হবে। হ্যাঁ, তো এই হচ্ছে ব্যাপার, দ্য গার্ল ড্যান্সিং ইজ মাই ডটার। তো আরেকভাবেও মনে রাখা যায় অ্যাডজেক্টিভ ব্যাপারটা হচ্ছে যদি আন্ডারলাইনকৃত অংশটি বাদ দিয়ে যদি একটা মিনিংফুল বাক্য দাঁড় করানো যায় সেটা কিন্তু অ্যাডজেক্টিভ হয়। হ্যাঁ, এটা আসলে একটা শর্ট টেকনিক অ্যাডজেক্টিভের ক্ষেত্রে। যেমন দ্য গার্ল ইজ মাই ডটার, তো দেখেন এই যে ড্যান্সিং শব্দটা বাদ দিয়ে দ্য গার্ল মানে ওই মেয়েটা হচ্ছে আমার কন্যা। সো ব্যাপারটা হচ্ছে এই ড্যান্সিং শব্দটা বাদ দিয়ে কিন্তু আমি একটা মিনিংফুল বাক্য দাঁড় করাতে পারছি। সো যেহেতু যদি ওই আন্ডারলাইনকৃত অংশটি বাদ দিয়ে যদি মিনিংফুল বাক্য দাঁড় করাতে পারি তাহলে ড্যান্সিংটা হবে কিন্তু বেসিক্যালি অ্যাডজেক্টিভ, কারণ বেসিক্যালি অ্যাডজেক্টিভের একটা শর্টকাট টেকনিক আর কি, পার্টস অফ স্পিচে গেলে এটা আমি পড়াবো। তো এই আন্ডারলাইনকৃত অংশটি বাদ দিয়ে যদি মিনিংফুল একটা বাক্য দাঁড় করানো যায় তাহলে সেটা কিন্তু বেসিক্যালি অ্যাডজেক্টিভ হয়। আর অ্যাডজেক্টিভ হলে তো আর কোনো কথাই নেই, আমরা তো জানি পার্টিসিপলই হবে। ঠিক আছে, সো এই হচ্ছে মোটামুটি জিরান পার্টিসিপল নিয়ে আলোচনা। আর এখানে তো আপনার মোটামুটি ইয়োর টার্ন বলে এখানে নিজেদের প্র্যাকটিসিং এর যে জায়গাটা আছে সেটা আশা করি পারার কথা, কারণ এত দীর্ঘ আলোচনার মধ্যে সবগুলা টপিক এখানে কভার করা হয়েছে। তো বেসিক্যালি হচ্ছে যেগুলো রাইট করা আছে সেগুলো আপনারা কি করবেন, বাড়ি কাজ করবেন, মানে সেগুলো হচ্ছে করে দেখবেন যে কোনো সমস্যা হয় কিনা, সমস্যা হলে জানাবেন। কি কি করবেন, 157, 158, তারপর দেন 160, 161, তারপর দেন করবেন হচ্ছে 162, এরপর 164, 166, 167, 169। ঠিক আছে, যেগুলো রাইট মার্ক করা ছিল। হ্যাঁ, এই যে যেগুলো রাইট মার্ক করা হচ্ছিল সেগুলো এই যে, ঠিক আছে, রাইট মার্ক করাগুলো করবেন। এরপর দেন হচ্ছে আমাদের 71, 72, এই যে 171, এরপর দেন 172, 173, 174, 175, 176, 177, মানে এদিক দিয়ে সব করতে হবে। 178 বাদ দিয়ে 179, 181 করতে হবে। তারপর দেন হচ্ছে 184 করতে হবে। এগুলা নিজ দায়িত্বে করতে হবে। এগুলা দেখবেন যে এগুলা যেগুলা করাইছি সেগুলো আসলে মোটামুটি সেগুলোরই একটা ছায়া। হ্যাঁ, সেগুলাই হচ্ছে মোটামুটি ভাবে ছায়া। সো ব্যাপারটা হচ্ছে এই আর কি মোটামুটি জিরান পার্টিসিপল নিয়ে বিষয়। ও আরেকটা আলোচনা বলা যেতে পারে সেটা হচ্ছে প্রেজেন্ট পার্টিসিপল, পাস্ট পার্টিসিপল আর পারফেক্ট পার্টিসিপল। হ্যাঁ, সো এটা একটু 1 মিনিট হয়তো একটু বলা যেতে পারে, যদিও অতটা না, তো এটা একটু বলে দেওয়া যেতে পারে। সেটা হচ্ছে তো একদম শেষ দিকে আলোচনা যেটা বলতে পারি সেটা হচ্ছে প্রেজেন্ট, পাস্ট আর পারফেক্ট পার্টিসিপল চেনার উপায় কি, সেটা হচ্ছে আপনাদের একটা শর্ট ওয়ে দিয়ে দিই। সেটা হচ্ছে কিভাবে আমরা মনে রাখতে পারবো, এই যে এই জিনিসটা একটু স্ক্রিনশট বা লিখে রাখবেন যে প্রেজেন্ট পার্টিসিপল হতে হলে ভার্বের V1 মানে বেস ফর্মটা থাকতে হবে, তার সাথে হচ্ছে আইএনজি অথবা অ্যাডজেক্টিভ ফর্ম থাকতে হবে। পাস্ট পার্টিসিপল হতে হলে ভার্বের B3 মানে একদম ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম সেটা থাকতে হবে এবং তার সাথে অ্যাডজেক্টিভ থাকতে হবে। আর পারফেক্ট পার্টিসিপল হতে হলে সেটা হচ্ছে হ্যাভিং শব্দটা থাকতে হবে আর V3 বা অ্যাডজেক্টিভ শব্দটা অ্যাডজেক্টিভ থাকতে হবে। তো এটা আসলে একদম বেসিক রুলস প্রেজেন্ট পার্টিসিপল, পাস্ট পার্টিসিপল আর হচ্ছে পারফেক্ট পার্টিসিপলের ব্যাপার। তো এগুলো আসলে বেসিক্যালি আমি আরো ডিটেলস আলোচনা করব হয়তো আপনার যখন আমি ওই যে রাইট ফর্ম অফ ভার্ব কিংবা সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট করাবো, তখন আসলে অনেক কিছু এগুলোর সাথে রিলেটেড। হ্যাঁ, সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট কিংবা রাইট ফর্ম অফ ভার্বের সাথে তখন অনেক ডিটেলস আলোচনা করা হবে এইসব ক্ষেত্রে, কারণ ভার্বের অনেক ধরনের পরিবর্তন হয় প্রেজেন্ট, পাস্ট, পারফেক্টের ক্ষেত্রে। তো ওইখানে আমি একটু ডিটেলস আলোচনা করতে পারবো এই বিষয় নিয়ে, কারণ আমি যদি এখন ওগুলো নিয়ে একটু ডিটেলস কথা বলি তাহলে জিরান পার্টিসিপলের সাথে ওই জিনিসটা হয়তো যোগ হলে আপনাদের এই ভিডিওটা অনেক লেন্দি হবে এবং বুঝতেও প্রবলেম হতে পারে। তো এক্ষেত্রে আমি যেটা করবো সেক্ষেত্রে আপনি নিয়মটা জাস্ট একটু লিখে রাখেন, আর আমি জাস্ট যে কাজটা করতে পারি এই তিনটার জন্য 3টা উদাহরণ জাস্ট একটু এদিকে মার্ক করে দেখাই দিই যে এটার উদাহরণ, এটার উদাহরণ। ঠিক আছে, এটা আমি এমনিতে রাইট ফর্ম অফ ভার্ব কিংবা সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্টে ডিটেলস তখন প্রেজেন্ট, পাস্ট আর পারফেক্টের ক্ষেত্রে কি কি ধরনের পরিবর্তন হয় তখন আমরা সেন্টেন্স স্ট্রাকচার দেখায় আসলে ফুল ভালো মতো ক্লিয়ার করতে পারবো। হ্যাঁ, তো ওই সময় ইনশাল্লাহ এগুলো ক্লিয়ার হয়ে যাবে। আমি জাস্ট একটা ছোট্ট এক্সাম্পল দেখা, যেমন এই যে এখানে বলছে এই যে পারফেক্ট পার্টিসিপল, এটার এক্সাম্পল কই পাবেন, এই যে এখানে পাবেন যে পারফেক্ট পার্টিসিপলের এক্সাম্পল হচ্ছে এই যে মাস্টার বইয়ের 143 নম্বর যে কোশ্চেনটা ছিল যে হ্যাভিং গেইনড ট্রুথ কিপ ট্রুথ। সো এই যে জায়গাটা এটা হচ্ছে কিন্তু পারফেক্ট পার্টিসিপলের উদাহরণে যে হ্যাভিং শব্দটা থাকতে হবে, যে আমি যে বললাম যে কি থাকতে হবে, হ্যাভিং, এই হ্যাভিং শব্দটা থাকলে বেসিক্যালি বুঝতে হবে সেটা পারফেক্ট পার্টিসিপল। হ্যাঁ, এরপর দেন হচ্ছে প্রেজেন্ট পার্টিসিপল, প্রেজেন্ট পার্টিসিপল হচ্ছে V1, এটা কোথায় পাবো, এটা হচ্ছে আমাদের এই যে 1 নম্বর যে কোশ্চেনটা, এ রোলিং স্টোন গেদার স্নো মোস। আপনি এই বাক্যে দেখেন তো কোনো পাস্ট
পাস্ট টেন্স বা পাস্ট ভার্বে পাস্ট ফর্ম আছে এমন কোনো কিছু আছে নাই, এই যে গেদার্স এস আছে, তো বুঝতেই পারতেছেন এটা আসলে প্রেজেন্ট টেন্স। সো এটা আসলে বেসিক্যালি প্রেজেন্ট পার্টিসিপল, ঠিক আছে। এই বাক্যে যেহেতু বেসিক্যালি আমরা বুঝতেই পারছি যে এটা পার্টিসিপল হবে, কারণ ওই যে নাউন আর কি বলি ওই যে আর্টিকেল এবং নাউনের মাঝখানে যেটা ভার্বের আইএনজি ফর্ম থাকে সেটা কিন্তু বেসিক্যালি পার্টিসিপল হয়। সো যেহেতু এটা পার্টিসিপল আমরা বুঝতেই পারতেছি, কিন্তু এটা কোন পার্টিসিপল, প্রেজেন্ট, পাস্ট নাকি পারফেক্ট? তো আমরা মনে হয় একটা জিনিস বুঝে গেছি, পারফেক্ট পার্টিসিপল থাকতে হলে তো অ্যাটলিস্ট হ্যাভিং শব্দটা থাকতে হবে। কি থাকতে হবে? হ্যাভিং শব্দটা, যেটা আমরা একটু আগে মনে হয় দেখে আসছিলাম, এই যে হ্যাভিং, এই যে হ্যাভিং শব্দটা থাকলে একমাত্র বুঝবো সেটা পারফেক্ট পার্টিসিপল। তো অ্যাটলিস্ট তো এটা ক্লিয়ার হইলাম যে এটা পারফেক্ট পার্টিসিপল কি হবে, হবে না। হ্যাঁ, এটা হবে না। তো এটা কি হবে? প্রেজেন্ট পার্টিসিপল। কেন প্রেজেন্ট পার্টিসিপল? এখানে তো ভার্বের কোনো আমরা পাস্ট ফর্ম দেখছি না, গেদার্স এস আছে, সো বুঝতেই পারতেছি এটা প্রেজেন্ট পার্টিসিপল। পাস্ট পার্টিসিপল থাকতে, পাস্ট পার্টিসিপল হইতে হলে এখানে ভার্বের কিন্তু পাস্ট ফর্ম থাকা লাগবে। যেমন হচ্ছে এরকম, এই যে এই যে যেমন 126 নম্বর যে এক্সাম্পলটা, এই যে শি সিমড, দেখছেন ইডি আছে ভার্বের, যে এখন যদি ইডি ফর্ম থাকে তাহলে বুঝতে হবে এটা তো আর প্রেজেন্ট না। হ্যাঁ, প্রেজেন্ট না, তার মানে এটা পাস্ট। তো তার মানে এটা হচ্ছে পাস্ট পার্টিসিপলের উদাহরণ, ঠিক আছে। তো এরকম অনেকগুলো উদাহরণ আছে এই মাস্টার বইয়ে। তো আমি জাস্ট এমনি তিনটার জন্য তিনটা উদাহরণ দেখালাম, জাস্ট একটু আপনাদের দেখিয়ে রাখার জন্য যে প্রেজেন্ট কখন হয়, পাস্ট পার্টিসিপল কখন হয়, পারফেক্ট পার্টিসিপল কখন হয়, জাস্ট হচ্ছে একটু মনে রাখার জন্য। এমনিতে পারফেক্ট পার্টিসিপল কখন হবে? যখন বাক্যের মধ্যে হ্যাভিং থাকবে। আর প্রেজেন্ট কখন থাকবে? যখন বাক্যের মধ্যে তো কোনো ভার্ব ফর্ম মানে ইডি টিডি এগুলো থাকবে না, তখন বুঝতে পারি প্রেজেন্ট পার্টিসিপল। আমি একদম দুর্বলদের জন্য বলছি, যারা বেসিক্যালি বুঝতে পারেন না, একদম সহজ করে বলা, সেটা হচ্ছে হ্যাভিং দেখলেই সেটা হচ্ছে পারফেক্ট পার্টিসিপল। হ্যাভিং না দেখলে, যদি বাক্যের মধ্যে কোনো ইডি টিডি না থাকে সেটা বেসিক্যালি প্রেজেন্ট পার্টিসিপল। আর যদি বাক্যের মধ্যে ইডি থাকে, এই যে শি সিমড, এই যে ইডি, তো সেটা হচ্ছে পাস্ট পার্টিসিপল। এই হচ্ছে মোটামুটি বেসিক পার্থক্য। আর এমনিতে এটা মনে রাখলে যে কোনো পার্টিসিপল চিনা যায়, প্রেজেন্ট পার্টিসিপল, পাস্ট পার্টিসিপল, পারফেক্ট পার্টিসিপল। এবং এটা নিয়ে আমরা ডিটেলস আরও বেশি একটা বাক্যের মধ্যে খুব ভালো মতো আইডেন্টিফাই করবো যখন সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট আর রাইট ফর্ম ভার্ব করবো। তখন ওই দুটো টপিক করার সময় যথেষ্ট মনোযোগ দিয়ে সবগুলো করবেন, কারণ ওই দুইটার উপর অনেক কিছু ডিপেন্ডেন্ট। হ্যাঁ, কারণ গ্রামাটিক্যাল আইটেমের ভার্বের পরিবর্তনের উপর অনেক কিছু আসলে ডিপেন্ড করে। সো ওই জায়গাগুলো একটু ভালো মতো দেখলে ইনশাল্লাহ আসলে হবে। হ্যাঁ, সো এই হচ্ছে মোটামুটিভাবে জিরান পার্টিসিপলের নিয়ম। আর হচ্ছে আপনার এইখানে যে ইওর টার্ন থেকে যেগুলো আমি দাগিয়ে দিয়েছি সেগুলো একটু করবেন, এগুলো করে দেখবেন যে কোনো সমস্যা হয় কিনা। বাকিগুলো না পারলেও চলবে, করতে পারেন, কোনো সমস্যা নেই। বাট বাকিগুলো অতটা ইম্পর্টেন্ট না। বাট এইগুলোই যেগুলো আমি দাগিয়ে দিয়েছি একটু আগে, যেগুলো আমি যেগুলো দাগিয়ে দিয়েছি সেগুলো একটু করবেন। হ্যাঁ, করে সমস্যা হলে আমাকে বলবেন, নিঃসন্দেহে কোনো সমস্যা নেই, আমি বুঝিয়ে দিব। হ্যাঁ, সো এই আর কি কথা। তো এটাই আসলে মোটামুটি জিরান এবং পার্টিসিপলের লেকচার ভিডিও। তো এই হচ্ছে আমার মোটামুটিভাবে জিরান ও পার্টিসিপলের উপর একটা ছোট্ট আলোচনা। তো আশা করি এই আলোচনা আপনাকে জিরান এবং পার্টিসিপলের উপর ভীতি দূর করতে কিছুটা হেল্প করবে। আসলে ব্যাপারটা হচ্ছে গ্রামাটিক্যাল আইটেম শিখতে হলে কোনো শর্টকাট টেকনিকে শেখাটা উচিত না বলে আমি মনে করি, কারণ জিরান এবং পার্টিসিপল কিন্তু বেসিক্যালি আপনি দেখবেন অহরহ 3 মিনিট 4 মিনিট 5 মিনিটের ভিডিওতে কিন্তু একদম জিরান পার্টিসিপলের শর্ট টেকনিক দিয়ে কিন্তু শেষ করা যায়। বাট আমি যেটা মনে করি সেটা হচ্ছে 46তম বিসিএস এ তো প্রশ্ন দেখলেনই যে গ্রামাটিক্যাল যে আইটেমগুলো সেগুলো কিন্তু একটু ডেপথ জায়গা থেকে আসছে। তো সেই জায়গাগুলো পারতে হলে অবশ্যই আপনাকে একটু ডেপথ থেকেই শিখতে হবে। হ্যাঁ, তো এই কারণে কিন্তু আমি কি করেছি, জিরান এবং পার্টিসিপলের যে নিয়মগুলো ভিতর থেকে সেগুলো কিন্তু আমি প্রত্যেকটা নিয়ম আলোচনা করেছি। এবং এই নিয়মগুলো যদি আমার আলোচনার সাথে একটু ভালো মতো পড়েন, বই মিলিয়ে যেহেতু আমি মাস্টার বইকে ফলো করে সুন্দর মতো জিনিসগুলো বুঝিয়ে দিয়েছি, এবং এখানকার যে উদাহরণগুলো সেগুলো সব বইয়ে আছে। সেটা এমন না যে শুধুমাত্র মাস্টার বইয়ে আছে, সেটা আপনি ইংলিশ টিউটর বই বলেন, ইংলিশ ফর কম্পিটিটিভ এক্সাম বলেন, সব বইয়ে কিন্তু মোটামুটিভাবে আছে। সো আমি যেটা মনে করি সেটা হচ্ছে এখানকার যে নিয়মগুলো আমি যেভাবে ডিটেলস বলেছি সেগুলো আপনারা নোট করে পড়লে কঠিন কিছু হবে না। হ্যাঁ, শুধুমাত্র স্থির অবস্থা বোঝালে এটা হবে, গতিশীল অবস্থা বোঝালে এটা হবে, মানে এই শর্ট টেকনিকের দিন আসলে সত্যি কথার অর্থে শেষ। কারণ বেসিক্যালি আসলে কোশ্চেন যখন পেঁচিয়ে দিবে তখন আপনাকে কিন্তু একদম পুরো স্টেপ বাই স্টেপ ডিটেলস সব জানতে হবে। তাহলে একমাত্র ওই যে 46তম বিসিএস আমরা যে ইংরেজি গ্রামার কোশ্চেন দেখেছি ওই ধরনের গ্রামার কোশ্চেন আসলে আমাদের পারা যাবে। তো আশা করছি আপনারা এইভাবে ডিটেলস একটু ধরে শিখবেন এবং ভালো করবেন। আর বেসিক্যালি হচ্ছে মেন্টরিং ব্যাচের এটাই প্রথম লেকচার ভিডিও ছিল। আমি চেষ্টা করব এইভাবে করে প্রত্যেকটা গ্রামাটিক্যাল আইটেমের এইভাবে ধরে ভিডিও দেওয়ার জন্য। আমি চেষ্টা করব আমার সীমাবদ্ধ যে নলেজটা, কারণ প্রত্যেকেরই আসলে সীমাবদ্ধতা থাকে। হ্যাঁ, তো সেই সীমাবদ্ধতা থেকে আমি যতটুকু জানি সেটা খুব ভালো মতো আপনাদের একদম এক্সিকিউশন করাই দিব ইনশাল্লাহ। হ্যাঁ, তো এটা কোনো সমস্যা না। তো এই জিরান পার্টিসিপল যেমন করিয়েছি, সামনে হয়তো পার্টস অফ স্পিচ করিয়ে দিব, সামনে হয়তো রাইট ফর্ম অফ ভার্ব, সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট, এভাবে ধরে আমি মেন্টরিং ব্যাচে, এই যে আমার হচ্ছে এই এনএচএ জব মেন্টরিং ব্যাচ এটা চলতেছে,
তো এই ব্যাচে আমি করে দিব। এটা মূলত হচ্ছে এই মেন্টরিং ব্যাচে আপনারা সবাই জানেন 1 বছর ব্যাপী পরীক্ষা হচ্ছে। পরীক্ষার সাথে সাথে আমি বেসিক্যালি সব ধরনের পিডিএফ দিয়ে থাকি এবং হচ্ছে পড়া গোছানো ভিডিও আর এরকম লেকচার ভিডিও যে আজকে শুরু হলো এভাবে করে আমরা দিতে থাকবো। বেসিক্যালি ইংরেজির লেকচার ভিডিও হচ্ছে এভাবেই থাকবে, গ্রামাটিক্যাল আইটেমগুলো আমি ধরে ধরে চেষ্টা করবো এভাবে করিয়ে দিতে। এবং গণিতের জন্য আমি 300+ গণিত করিয়ে দিব, হ্যাঁ, যেটা হচ্ছে আমি বোর্ডে সুন্দর মতো প্রত্যেকটা গণিত সুন্দর মতো ধরে ধরে আমরা করিয়ে দিব। 300টা ম্যাথ করিয়ে দিলে আপনাদের 700টা ম্যাথ বাড়ি কাজ দিব, হ্যাঁ, যেমন 300টা ম্যাথ একদম ভালো মতো A to Z করিয়ে 700টা ম্যাথ আপনাদের কি করা হবে, বাড়ি কাজ দেওয়া হবে, সেগুলো করবেন। তাহলে ইনশাল্লাহ ম্যাথ যে ভিটিটা সেটা আস্তে আস্তে কমে যাবে। আর বাংলা ব্যাকরণের ক্ষেত্রেও যে জটিল যে টপিকগুলো আছে যেমন ধ্বনি পরিবর্তন, সমাস, এরপর দেন হচ্ছে এরকম যে টপিকগুলো আছে কারক, সো এই টপিকগুলো আমি কি করব, দায়িত্ব নিয়ে করে দিব, ঠিক আছে। আর যদি অন্য কোনো লেকচার ভিডিও লাগে যেমন সাধারণ জ্ঞানের উপর, ঠিক আছে, সো ওইটা যদি লাগে তাহলে আমি অবশ্যই দিব। বাট যেভাবে চলতেছে এভাবে লেকচার ভিডিওগুলো আমি আস্তে আস্তে করে আপলোড করার চেষ্টা করব আমার সীমাবদ্ধতার জায়গা থেকে। আশা করি আপনারা উপকৃত হবেন এবং আমি আমার জায়গা থেকে সর্বাত্মকই চেষ্টা করব আপনাদের ভালো করানোর, হ্যাঁ। সো সৃষ্টিকর্তা সবার মনে আশা পূরণ করুক এই কামনা করি এবং আমার জন্য সবাই দোয়া রাখবেন। আসসালামু আলাইকুম।